উদ্ভিদের শারীরতত্ত্বের সিকিউ ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আরটিডিএস এবং ডিএস এর পক্ষ থেকে এটা তোমাদের জন্য একটা উপহার। তো চলো তাহলে আমরা শুরু করি। প্রথমেই দেখো, যা পড়াবে ইনশাল্লাহ এর ভেতর থেকে আসবে, এর বাইরে থেকে কিছু আসবে না। আর আমাদের কিন্তু হচ্ছে একটা মেডিকেল ব্যাচ আছে আরটিডিএস এর, তোমরা জানো। মেডিকেল প্ল্যাটফর্ম, সারা বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় অনলাইনে মেডিকেল প্ল্যাটফর্ম, সবচেয়ে বেশি স্টুডেন্ট ভর্তিও হচ্ছে আলহামদুলিল্লাহ, এবং সবচেয়ে বেশি স্টুডেন্ট অনলাইন মেডিকেল প্ল্যাটফর্মগুলোর মধ্যে আরটিডিএস থেকে আলহামদুলিল্লাহ চান্স পায়, সেটা তো তোমরা জানোই। তো আরটিডিএস এর পক্ষ থেকে তোমাদের জন্য গিফট এই ক্লাসগুলো। তো প্রথমে আসো, দুইটা ছবি দেওয়া আছে, হ্যাঁ, দুইটা ছবির মধ্যে বলছে চিত্র এম। এমে দেখো কি বলছে, এখানে একটা কোষ ঝিল্লি এঁকে দিয়েছে, সেই কোষ ঝিল্লি এঁকে দিয়ে বলছে এটা হচ্ছে কোষের বাইরে, এটা হচ্ছে কোষের ভিতরে, মাঝখানে আছে কোষ ঝিল্লি, বোঝাচ্ছে যে একটা খনিজ লবণ হচ্ছে বাইরে থেকে ভিতরে প্রবেশ করতেছে, অর্থাৎ কোষ ঝিল্লির মাধ্যমে একটা খনিজ লবণ বাইরে থেকে হচ্ছে কোষের ভিতরে প্রবেশ করতেছে, এটা হচ্ছে এম প্রক্রিয়া। বলছে উদ্দীপকের এম এ প্রদর্শিত প্রক্রিয়ার আধুনিক মতবাদ হচ্ছে তোমার ব্যাখ্যা করো। তাইলে খনিজ লবণ পরিশোষণ দেখেই বুঝতেছো এটা খনিজ লবণ পরিশোষণের কথা বলা হচ্ছে, এবং এটার আধুনিক মতবাদ তোমাকে ব্যাখ্যা করতে হবে। বলো তো খনিজ লবণ পরিশোষণের আধুনিক মতবাদ কোনটা? এটা আমাদের বইয়েই আছে। খনিজ লবণ পরিশোষণের আধুনিক মতবাদটা হচ্ছে এই যে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। ঠিক আছে, দেখো এই যে, তাহলে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ, এটাই হচ্ছে সে আধুনিক মতবাদ। তাহলে আধুনিক ধারণায় কোষ ঝিল্লির উভয় দিকে একটি তড়িৎ রাসায়নিক নতিমাত্রা বা ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট সৃষ্টির মাধ্যমে আয়নগুলো কোষের ভিতরে স্থানান্তরিত হয়। তাহলে এটাই হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্টটা হচ্ছে আধুনিক মতবাদ। এটা এখন ব্যাখ্যা করব। তাহলে কেমনে? খুব সিম্পল। ধরো এটা হচ্ছে কোষ ঝিল্লি, এটা হচ্ছে কোষের ভিতর, এটা হচ্ছে কোষের বাইরে। তো প্রথমে কি হয়, কোষ ঝিল্লির ভিতরের দিকে এখানে এটিপিএস নামক একটা এনজাইম হচ্ছে তোমার ক্রিয়া করে। কি করে? এটিপিএস, যেখানে লেখা আছে রিডিংগুলো একটু দিও। এটিপিএস নামক একটা এনজাইম হচ্ছে কাজ করে। এটিপিএস এনজাইমের কাজের ফলে এটিপি ভেঙে যায়, এটিপি ভেঙে এডিপি উৎপন্ন হয় এবং সাথে হচ্ছে ফসফেটটা আলাদা হয়ে যায়। আমরা জানি যে এটিপি ভাঙলে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়। তাহলে এটিপিএস এনজাইমের প্রভাবে কোষের ভিতরে এটিপি ভেঙে এডিপি এবং অজৈব ফসফেট উৎপন্ন হয়, সাথে প্রচুর পরিমাণে শক্তি পাওয়া যায়। সেই শক্তিকে কাজে লাগিয়ে হচ্ছে কোষের ভিতর থেকে বাইরে H+ আয়ন হচ্ছে তোমার বাইরের দিকে চলে আসে। এই যে H+ মানে কি আসলে? প্রোটন। H+ এর আরেকটা নাম হচ্ছে প্রোটন। তার মানে এই শক্তিকে কাজে লাগিয়ে কোষের ভেতর থেকে প্রোটনগুলো বাইরের দিকে চলে আসে, এটাকে বলে প্রোটন পাম্প। পাম্পের মতো করে বাইরে বের করে দিচ্ছে। এখন প্রোটন পাম্পের কারণে এরকম H+ যদি তোমার ভেতর থেকে বাইরে চলে আসে, তুমি একটা জিনিস খেয়াল করো, আস্তে আস্তে বাইরে হচ্ছে H+ এর পরিমাণ বেশি হয়ে যাবে। ভেতর থেকে যদি প্রোটনগুলো সব বাইরে চলে আসে, আস্তে আস্তে কি হবে, বাইরে H+ এর হচ্ছে তোমার পরিমাণ বেড়ে যাবে। ঠিক আছে, এখানে H+ এর পরিমাণ বেড়ে যাবে, আর কোষের ভিতরে H+ এর পরিমাণ কমে যাবে। তাহলে ভিতরে H+ কম, বাইরে H+ বেশি, তার মানে বাইরে পজিটিভ চার্জের পরিমাণ বেশি, ভিতরে পজিটিভ চার্জ কম, ফলে একটা চার্জের পার্থক্য তৈরি হয়, যাকে বলা হচ্ছে ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট। ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট বা চার্জের পার্থক্য তৈরি হয়। আবার কোষের বাইরে H+ বেশি, বলো যার H+ বেশি তার পিএইচ কম না? আমরা জানি যে যার H+ বেশি তার কিন্তু পিএইচ হচ্ছে কমে যায়। তাহলে কোষের বাইরে H+ বেশি হওয়ার কারণে কোষের বাইরে হচ্ছে পিএইচ কম, আর ভিতরে হচ্ছে তোমার পিএইচ বেশি। তাহলে দেখো, ভিতরে পিএইচ বেশি আর বাইরে H+ বেশি হওয়ার কারণে পিএইচ কম, তাহলে পিএইচ এর একটা পার্থক্য তৈরি হয়, তাকে বলে কেমিক্যাল গ্রেডিয়েন্ট। আর এই দুইটাকে একত্রে তোমার বলে ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট, যে ধনাত্মক চার্জের পার্থক্য আর পিএইচ এর পার্থক্য, এই দুইটাকে একত্রে বলা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট। এই ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট যখন তৈরি হয়, ঠিক আছে, ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট তৈরি হলে তখন আলটিমেটলি প্রোটন মোটিভ ফোর্স তৈরি হয়। সেই প্রোটন মোটিভ ফোর্স তৈরি হলে এই যে এখানে কোষ ঝিল্লির মধ্যে যে বাহক প্রোটিনগুলো আছে, সেই প্রোটিনগুলো সক্রিয় হয়ে তারা কি করে, একটা ক্যাটায়নকে হচ্ছে বাইরে থেকে হচ্ছে ভিতরে নিয়ে আসে, ক্যাটায়নকে বাইরে থেকে ভিতরে নিয়ে আসে। আর H+ হচ্ছে একটা বেহায়া, ওরে যে লাথি দিয়ে বের করে দিয়েছে ওর কোনো লাজ শরম নাই, সে আবার ভিতরে ঢোকার চেষ্টা করতেছে, যেখান থেকে বের করে দিচ্ছে সে আবার ভিতরে ঢোকার চেষ্টা করতেছে, বাট ওরে তো ভিতরে ঢুকতে দিবে না। এই জন্য তখন সে একটা অ্যানায়নের সাথে সন্ধি করে, চুক্তি করে। অ্যানায়নকে বলে যে অ্যানায়ন ভাই, আমি তোমার সাথে যুক্ত হয়ে একসাথে ভিতরে ঢুকবো, তাইলে আমার ওরা আর চিনতে পারবে না। সো এই কাজটাই হয়, তখন একটা প্রোটন অ্যানায়নের সাথে যুক্ত হয়ে একসাথে হচ্ছে বাহক প্রোটিনের মাধ্যমে কোষের ভিতরে প্রবেশ করে। তার মানে এই মতবাদ অনুযায়ী দেখো, দিন শেষে ক্যাটায়ন ঢুকতেছে আলাদা করে, আর প্রোটনটা অ্যানায়নের সাথে ঢুকতেছে, এতে করে যেই প্রোটনটা বাইরে গেছিল সেটাও ফেরত আসলো, মাঝখান দিয়ে লাভ হয়েছে যে ক্যাটায়নও ভিতরে ঢুকতেছে, অ্যানায়নও ভিতরে ঢুকতেছে। এই জন্য এই মতবাদকে তোমার বলা হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ। প্রোটন মানে H+, অ্যানায়ন মানে A-, তাহলে এই দুইটা একসাথে ঢুকতেছে, কো মানে একসাথে, ট্রান্সপোর্ট মানে পরিবহন হওয়া, তাহলে একসাথে পরিবহন হচ্ছে, এই জন্য এটাকে বলে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ। এর মাধ্যমে প্রোটন এবং অ্যানায়ন একসাথে পরিবহন হচ্ছে, আর ক্যাটায়ন হচ্ছে আলাদা করে পরিবহন হয়। এই হচ্ছে তোমার ব্যাপার, ঠিক আছে? তাহলে বুঝতে পারতেছো? ওকে, তাহলে এটা একটু সুন্দর করে ব্যাখ্যা করে ফেলবা, শেষ।
তারপরে দেখো উদ্দীপকের এন প্রদর্শিত রন্ধ্রটি খোলা ও বন্ধ হওয়ার পিএইচ নিয়ন্ত্রিত মতবাদটা হচ্ছে ব্যাখ্যা করো। আচ্ছা, উদ্দীপকে এন তো বুঝতেই পারতেছো আসলে পত্ররন্ধ্র। আমরা জানি যে দুইটা অর্ধচন্দ্রাকৃতির রক্ষীকোষ থাকে পত্ররন্ধ্রে। এই যে দুইটা অর্ধচন্দ্রাকৃতির হচ্ছে তোমার রক্ষীকোষ, তুমি এগুলো খুব ভালো মতোই জানো। এটা হচ্ছে একটা অর্ধচন্দ্রাকৃতির রক্ষীকোষ, এটা হচ্ছে আরেকটা অর্ধচন্দ্রাকৃতির হচ্ছে রক্ষীকোষ দ্বারা পরিবেষ্টিত যে রন্ধ্র এটাকে বলে পত্ররন্ধ্র। আর রক্ষীকোষের চারপাশে এই কোষগুলোকে তোমার বলা হচ্ছে সহকারী কোষ, এগুলো হচ্ছে সহকারী কোষ। আচ্ছা, তাহলে বলছে এই পত্ররন্ধ্রটি খোলা ও বন্ধ হওয়ার পিএইচ নিয়ন্ত্রিত মতবাদটা, এটা হচ্ছে তুমি অলরেডি জানো, এটা আমাদের বইয়ে আছে। পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার যে পিএইচ এর যে মতবাদটা, সেটা অলরেডি আমাদের বইয়ে খুব সুন্দর করে হচ্ছে তোমার বলা আছে, প্রসাধনের এই বেসিকটা। ঠিক আছে, এই যে বিজ্ঞানী সায়ারির হচ্ছে মতবাদ। সায়ারি কি বলছে? সায়ারি বলছে যে পিএইচ এর মতবাদটা বলছে যে শ্বেতসার এবং চিনি, অদ্রবণীয় শ্বেতসার এবং দ্রবণীয় চিনির যে আন্তঃপরিবর্তন, এটা কোষ রসের আসলে পিএইচ এর কারণে হয়। রাতের বেলা যখন সূর্যের আলো থাকে না, সূর্যের আলো না থাকার কারণে সালোক সংশ্লেষণ হয় না, সালোক সংশ্লেষণ না হইলে তোমার কার্বন ডাইঅক্সাইড থেকে শর্করা জাতীয় খাদ্য তৈরি হয় না, ফলে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায়। তুমি চিন্তা করো, রাতের বেলা সূর্যের আলো নাই, ফলে সালোক সংশ্লেষণ বন্ধ, তার মানে কার্বন ডাইঅক্সাইড থেকে শর্করা জাতীয় খাদ্য তৈরি করা বন্ধ হয়ে গেছে, তার মানে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড রয়ে গেছে। আবার শ্বাস প্রশ্বাস চলতেছে, শ্বাস প্রশ্বাসে নতুন করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, ফলে আলটিমেটলি রাতের বেলা কোষের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায়। এই কার্বন ডাইঅক্সাইডটা রক্ষী কোষের মধ্যে যে কোষরস থাকে, সেই কোষরসের সাথে দ্রবীভূত হয়। কার্বন ডাইঅক্সাইড CO2 H2O সাথে বিক্রিয়া করে H2CO3 বা কার্বনিক অ্যাসিডে পরিণত হয়। বুঝতেই পারতেছো, H2O + CO2 মিলে রাত্রেবেলা হচ্ছে কার্বনিক অ্যাসিড হয়। কার্বনিক অ্যাসিড যেহেতু একটা অ্যাসিড, ফলে এটা আলটিমেটলি পিএইচ কমায় দেয়, ফলে রাতের বেলা হচ্ছে পিএইচ কমে যায়। কোষরসের মধ্যে যদি কোনো কারণে পিএইচ কমে যায়, তখন এই দ্রবণীয় চিনিগুলা অদ্রবণীয় শ্বেতসারে পরিণত হয়। শ্বেতসার পানিকে ধরে রাখতে পারে না, ফলে রক্ষীকোষের ভিতরে যখন সবগুলো অদ্রবণীয় শ্বেতসারে পরিণত হয়, পিএইচ কমে যাওয়ার কারণে শ্বেতসার পানিকে ধরে রাখতে পারে না, ফলে অভিস্রবণিক চাপ কমে যায়। অভিস্রবণিক চাপ কমে গেলে পানিগুলা সব বাইরে বের হয়ে যায়। তাহলে রক্ষীকোষ থেকে সব পানি বাইরে বের হয়ে গেলে রক্ষীকোষ চুপসে যায়, পানি চলে গেছে, কোষটা চুপসে যায়, শিথিল হয়ে একটার গায়ের সাথে আরেকটা লেগে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। এই জন্য রাতের বেলা হচ্ছে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। ঠিক আছে, আর দিনের বেলা ঠিক উল্টা হয়। দিনের বেলা সূর্যের আলো এসে পড়তেছে, সূর্যের আলো এসে পড়লে আবার সালোক সংশ্লেষণ শুরু হয়, তখন এই অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইডগুলো সালোক সংশ্লেষণ প্রক্রিয়াতে খরচ হয়ে যায়। তাহলে কার্বন ডাইঅক্সাইডগুলো খরচ হয়ে গেলে নতুন করে আর তোমার কার্বনিক অ্যাসিড তৈরি হওয়া সম্ভব না, ফলে অ্যাসিড তৈরি হয় না। অ্যাসিড তৈরি না হইলে পিএইচ বেড়ে যায়, অ্যাসিড আর হচ্ছে না, ফলে পিএইচ বেড়ে যায়, পিএইচ বেড়ে 7 হয়ে যায়। তো দিনের বেলা যখন পিএইচ বেড়ে 7 হয়ে যায়, তখন এই অদ্রবণীয় শ্বেতসার সেটা আবার দ্রবণীয় চিনিতে রূপান্তর হয়। আর এই চিনি যখন রক্ষীকোষের মধ্যে বেড়ে যায়, চিনি হচ্ছে পানিকে আকর্ষণ করে, ফলে তখন কোষের বাইরে থেকে পানিগুলা আবার কোষের ভিতরে চিনির কাছে চলে আসে, ফলে আলটিমেটলি হচ্ছে অন্ত অভিস্রবণ হয়, অর্থাৎ আশেপাশের কোষ থেকে পানিগুলো এবার ভিতরে প্রবেশ করে, অন্ত মানে ভিতরে, রক্ষীকোষের ভিতরে প্রবেশ করে, ফলে রক্ষীকোষগুলো আবার স্ফীত হয়, মোটা হয়ে একটার এটাকে ধাক্কা দিয়ে মাঝখান দিয়ে ফাঁকা হয়ে যায়, পত্ররন্ধ্র খুলে যায়, ফলে রক্ষীকোষ স্ফীত হয়ে পত্ররন্ধ্র হচ্ছে খুলে যায়। এটাই হচ্ছে তোমার ব্যাপার। পিএইচ পরিবর্তনের সায়ারির মতবাদটা সুন্দর করে হচ্ছে ব্যাখ্যা করবা। ঠিক আছে, তাহলে বুঝতে পারতেছো? তাহলে সায়ারির মতবাদটা তুমি খুব সুন্দর করে হচ্ছে ব্যাখ্যা করতে পারবা। এরপরে চলে আসো, এরপরে দেখো হচ্ছে উদ্দীপকের এন উল্লেখিত রন্ধ্রের গঠন চিত্রসহ বর্ণনা করো। ভাই, পত্ররন্ধ্রের গঠন চিত্রসহ বর্ণনা করো, এটা কিছু হইল? এটা তুমি তো এমনিই পারবা, তুমি এমনিই পারবা। দুইটা অর্ধচন্দ্রাকৃতির ভাই রক্ষীকোষ আঁকবা, দুইটা অর্ধচন্দ্রাকৃতির রক্ষীকোষ। ঠিক আছে, এই যে দুইটা অর্ধচন্দ্রাকৃতির হচ্ছে রক্ষীকোষ। আচ্ছা, আমার তো একটু বড় ছবির একটা ছোট বড় হয়ে গেছে, আচ্ছা সমস্যা নেই, ঠিক আছে, সমস্যা না। এই তো দুইটা অর্ধচন্দ্রাকৃতির হচ্ছে রক্ষীকোষ থাকবে, এর চারপাশে হচ্ছে সাধারণ ত্বকীয় কোষ থেকে হচ্ছে একটু ভিন্ন আকার আকৃতির হচ্ছে তোমার কোষ থাকবে, একটু ভিন্ন আকার আকৃতির হচ্ছে কোষ থাকবে। এগুলাই হচ্ছে তোমার সহকারী কোষ। জাস্ট খালি সহকারী কোষগুলো এঁকে দিবা, শেষ। এই তো হয়ে গেল। আশেপাশে যা আঁকছো এটা কোনো সমস্যা না। এই তো এইভাবেও তুমি চাইলে এঁকে দিতে পারো। এই তো এটাই হচ্ছে তোমার রক্ষীকোষ, অর্ধচন্দ্রাকৃতির রক্ষীকোষ দ্বারা পরিবেষ্টিত পত্ররন্ধ্র। এবার এর মধ্যে একটা বড় নিউক্লিয়াস দিয়ে দিবা। রক্ষীকোষের মধ্যে হচ্ছে বড় নিউক্লিয়াস থাকে, ঠিক আছে, একটা বড় নিউক্লিয়াস থাকে, ঘন সাইটোপ্লাজম থাকে, ডট 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 দিয়ে ঘন করে হচ্ছে সাইটোপ্লাজম দেখা দিবা। আর অনেকগুলো হচ্ছে ক্লোরোপ্লাস্ট থাকে রক্ষীকোষে। তাহলে ঘন সাইটোপ্লাজম, একটা বড় নিউক্লিয়াস থাকে, আর অনেকগুলো হচ্ছে ক্লোরোপ্লাস্ট থাকে। ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ, এই জন্য আমি সবুজ দিয়ে দেখাচ্ছি, অনেকগুলো ক্লোরোপ্লাস্ট থাকে। তো এটাই হচ্ছে তোমার রক্ষীকোষ সহ পত্ররন্ধ্র, শেষ।
হয়ে গেছে। আর যা লিখলাম এটাই বর্ণনা করবা যে দুইটা অর্ধচন্দ্রাকৃতি রক্ষীকোষ দ্বারা পরিবেষ্টিত রন্ধ্র, রক্ষীকোষের চারপাশে আকার আকৃতিতে একটু ভিন্ন ধরনের কোষ থাকে, এগুলোকে হচ্ছে সহকারী কোষ বলে। রক্ষীকোষের মধ্যে একটা করে বড় নিউক্লিয়াস থাকে, ঘন সাইটোপ্লাজম থাকে এবং অনেকগুলো ক্লোরোপ্লাস্ট থাকে। তো রক্ষীকোষের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকা, এটা ক্লোরোপ্লাস্টের মাধ্যমে সালোক সংশ্লেষণ করতে পারে। আর এই হচ্ছে ব্যাপারগুলো। আর রক্ষীকোষ যখন স্ফীত হয়, ফুলে যায়, তখন একটার সাথে আরেকটা ধাক্কা লেগে পত্ররন্ধ্র খুলে যায়। আর রক্ষীকোষ যখন চুপসে যায় বা শিথিল হয়ে যায়, তখন একটা গায়ের সাথে আরেকটা লেগে চুপসে যে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়, শেষ। এরপরে চলে আসো উদ্দীপকের এন অঙ্গটিতে সংগঠিত হচ্ছে তোমার প্রক্রিয়ার প্রভাবকের বর্ণনা দাও। ঠিক আছে, এনে কি হয় বলো? পত্ররন্ধ্রের মধ্যে কি হয়? প্রশোধন হয়। তাহলে প্রশোধন প্রক্রিয়াতে প্রভাবক কোনগুলা হচ্ছে প্রশোধনকে প্রভাবিত করে? এগুলো আমাদের বইয়ে আছে সরাসরি, এগুলো সরাসরি আমাদের বইয়ে আছে। দেখো, প্রশোধনকে প্রভাবিত করে এই জিনিসগুলো সরাসরি আমাদের বইয়ে আছে। এই যে দেখো, প্রশোধনের প্রভাবকগুলো আমরা দুই ভাগে ভাগ করতে পারি, বাহ্যিক এবং অভ্যন্তরীণ। তো বাহ্যিক প্রভাবকের মধ্যে হচ্ছে আলো। ঠিক আছে, প্রশোধন যখন দিনের বেলা সূর্যের আলো এসে পড়ে, সূর্যের আলোর হচ্ছে নীল আলো পত্ররন্ধ্র খোলাকে হচ্ছে ত্বরান্বিত করে, ফলে পত্ররন্ধ্র খুলে যায়, প্রশোধন হচ্ছে বেশি হয়। 2 নম্বরে হচ্ছে তাপমাত্রা। ঠিক আছে, আশেপাশে তাপমাত্রা বাড়লে জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা বেড়ে যায়, ফলে অনেক বেশি পরিমাণে জলীয় বাষ্প ধারণ করতে পারে, ফলে প্রশোধন হচ্ছে বেশি হয়। আপেক্ষিক আর্দ্রতা, আশেপাশের বাতাসে যদি আপেক্ষিক আর্দ্রতা বেড়ে যায়, আপেক্ষিক আর্দ্রতা বেড়ে যাওয়া মানে যে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেছে, ফলে সে নতুন করে আর জলীয় বাষ্প নিতে চায় না, ফলে প্রশোধন হচ্ছে কমে যায়। এগুলো একটু লিখবা। ঠিক আছে, বায়ু প্রবাহ বাড়লে প্রশোধন বেড়ে যায়, একটু লিখবা। মাটির মধ্যে পানির পরিমাণ বাড়লে উদ্ভিদ বেশি বেশি পানি শোষণ করে, ফলে প্রশোধনও হচ্ছে বেশি বেশি হয়। ঠিক আছে, তারপর অভ্যন্তরীণ কিছু প্রভাবক আছে। এতক্ষণ আমরা যে প্রভাবকগুলো আলোচনা করলাম এগুলো হচ্ছে বাহ্যিক প্রভাবক, মানে উদ্ভিদের বাইরের। আলো, তাপমাত্রা, আপেক্ষিক আর্দ্রতা, বায়ু প্রবাহ, মাটির মধ্যে পানি, এগুলো সব উদ্ভিদের বাইরে। আর এখন যেগুলো আমরা বলবো সেগুলো হচ্ছে উদ্ভিদের অভ্যন্তরীণ প্রভাবক। মূল এবং বিটপ অনুপাত। ঠিক আছে, মূল মানে হচ্ছে মূল, আর বিটপ মানে হচ্ছে কাণ্ড শাখা প্রশাখাকে একত্রে হচ্ছে বিটপ বলে। তাহলে মূলের পরিমাণ যদি বিটপের তুলনায় বেশি থাকে, তাহলে সে বেশি বেশি পানি শোষণ করবে। কাণ্ড বা শাখা প্রশাখার তুলনায় যদি তোমার মূলের পরিমাণ বেশি হয়, তাহলে মূলের মাধ্যমে বেশি বেশি পানি শোষণ করবে, প্রশোধন হবে বেশি। এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, ওকে। তারপরে পাতার আয়তন ও সংখ্যা। পাতা যদি বেশি হয়, পত্ররন্ধ্র বেশি থাকবে, প্রশোধন বেশি হবে। পাতার গঠন, পাতার উপরে যদি পুরো আবরণ থাকে, মোম জাতীয় পদার্থের পুরো আবরণ থাকে, তাহলে প্রশোধন কম হবে, কারণ মোম জাতীয় পদার্থগুলো পানিকে আটকে দেয়। ফলে পাতার উপরে যদি পুরো আবরণ থাকে কিউটিকলের, তাহলে প্রশোধন কম হবে, আর হালকা আবরণ থাকলে প্রশোধন বেশি হবে। বুঝতেই পারতেছো, উদ্ভিদের জীবনী শক্তি যদি বেশি হয়, সুস্থ সবল উদ্ভিদ, সেখানে প্রশোধন বেশি হবে। বুঝতেই পারতেছো, মেসোফিল টিস্যুতে যদি পানির পরিমাণ বেড়ে যায়, পাতার প্রধান যে টিস্যু বা গ্রাউন্ড টিস্যুকে মেসোফিল বলে, সেখানে পানি বেড়ে গেলে প্রশোধন বেশি হবে। বুঝতেই পারতেছো, এগুলোই হচ্ছে প্রশোধনের হচ্ছে প্রভাবকগুলো। অভ্যন্তরীণ আর কিছু আছে বাহ্যিক। অভ্যন্তরীণ হচ্ছে গাছের নিজস্ব, আর বাহ্যিক মানে গাছের আশেপাশের প্রভাবকগুলো। লিখে ফেলতে পারবা। উদ্দীপকে উল্লেখিত এন অঙ্গটির খোলা ও বন্ধ হওয়ার একটি আধুনিক মতবাদ বর্ণনা করো। এন হচ্ছে তোমার পত্ররন্ধ্র, তাহলে পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার আধুনিক মতবাদ বলছে। একটু আগে আমরা পিএইচ এর ভিত্তিতে মতবাদ পড়ছি, এবার হচ্ছে আধুনিক মতবাদ। তো আধুনিক মতবাদটা হচ্ছে পটাশিয়াম আয়নের কারণ দিয়ে ব্যাখ্যা করছে। দেখো, এই যে আধুনিক মতবাদ, এই যে তাহলে আধুনিক মতবাদ বা প্রোটন প্রবাহ মতবাদ। আচ্ছা, ব্যাপারটা কি? এটা হচ্ছে রক্ষীকোষে হচ্ছে পটাশিয়াম আয়নের কারণে হচ্ছে আসলে পত্ররন্ধ্র খুলে যায়। ব্যাপারটা এরকম হচ্ছে, দিনের বেলা যখন সূর্যের আলো এসে পড়ে, সূর্যের আলোতে হচ্ছে বেনিয়া সহকলা 7টা আলোই থাকে, এর মধ্যে নীল আলো। এই নীল আলো হচ্ছে এই পত্ররন্ধ্রের উপরে হচ্ছে তোমার কিছু রিসিপ্টর আছে, যারা নীল আলোকে হচ্ছে রিসিভ করে। তাহলে পত্ররন্ধ্রের উপরে যখন সূর্যের নীল আলো এসে পড়ে, সেইগুলো উদ্দীপ্ত হয়। উদ্দীপ্ত হয়ে দেখা যায় সক্রিয়ভাবে পটাশিয়াম আয়ন হচ্ছে আশেপাশের কোষ থেকে সক্রিয়ভাবে হচ্ছে তখন পটাশিয়াম আয়ন কোথায় প্রবেশ করে? পত্ররন্ধ্রের ভিতর, রক্ষীকোষের ভিতরে প্রবেশ করে। এই যে পটাশিয়াম আয়ন তখন আশেপাশের কোষ থেকে রক্ষীকোষের ভিতরে প্রবেশ করে। এখন এই রক্ষীকোষের ভিতরে যখন অনেক বেশি করে পটাশিয়াম আয়ন চলে আসে, এই পটাশিয়াম আয়ন চলে আসলে রক্ষীকোষের অভিস্রবণিক চাপ বেড়ে যায়। অভিস্রবণিক চাপ বেড়ে গেলে তখন আশেপাশের কোষ থেকে হচ্ছে পানিগুলোও তোমার রক্ষীকোষের ভিতরে চলে আসে। বা সহজ কথায় মনে রাখবা, পটাশিয়াম যেদিকে যায় পানিগুলোও সেই দিকে চলে আসে। তো পটাশিয়াম ভিতরে ঢুকলে এর পাশাপাশি ওই হ্যামিলনের বাঁশিওয়ালার মতো পিছনে পিছনে হচ্ছে পানিগুলোও ভিতরে প্রবেশ করবে। ফলে আশেপাশের কোষ থেকে পানি ভিতরে প্রবেশ করলে রক্ষীকোষ হচ্ছে ফুলে যায় বা স্ফীত হয়। ফুলে স্ফীত হইলে একটার সাথে আরেকটা ধাক্কা দিয়ে এই যে পত্ররন্ধ্র হচ্ছে খুলে যায়। ঠিক আছে, এই হচ্ছে তোমার ব্যাপার, আর কিছু না। তাহলে পারা যাবে?
এইটাই হচ্ছে তোমার আধুনিক মতবাদের খোলা। আর রাতের বেলা কি হয়, রাতের বেলা সূর্যের আলো নাই, সূর্যের আলো না থাকলে তখন আর এই যে রক্ষীকোষের রিসিপ্টরগুলার উদ্দীপ্ত হয় না, উদ্দীপ্ত না হইলে তখন প্রথমে কি হয়, উল্টা কাজ হয়, তখন পটাশিয়ামগুলো বাইরে বের হয়ে যায়, পটাশিয়াম বাইরে বের হয়ে গেলে ওই পটাশিয়ামের পিছনে পিছনে পানিগুলোও বাইরে বের হয়ে আসে, মানে বহি অবিস্রবণ হয়, বহি মানে বাইরে, অর্থাৎ তখন রক্ষীকোষ থেকে পানিগুলো বহি অবিস্রবণ প্রক্রিয়াতে পটাশিয়ামের পাশাপাশি বাইরে চলে আসে, ফলে পানি হারিয়ে চুপসে যায় জিনিসটা একদম চুপসে যায়, একটার সাথে আরেকটা লেগে যায়, পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। এটাই হচ্ছে আধুনিক মতবাদ, সুন্দর করে হচ্ছে লিখবা, বইয়ে আছে, ঠিক আছে, এই জন্য বইয়ের পিডিএফ দিয়েই পড়াচ্ছি। লবণ পরিশোষণে আয়ন বাহক ধারণা হচ্ছে ব্যাখ্যা করো। আয়ন বাহক, ওই যে লেসিথিন আয়ন মতবাদ, আয়ন বাহক ধারণা, ঠিক আছে, লবণ পরিশোষণে আয়ন বাহক ধারণাটা তুমি চাইলে হচ্ছে ব্যাখ্যা করতে পারো। এগুলো হচ্ছে লেসিথিন বাহক মতবাদটা হচ্ছে তুমি একটু ব্যাখ্যা করবা। এই যে এখানে আছে, এই যে লেসিথিন বাহক ধারণা, আয়ন বাহক, ঠিক আছে, এখানে ধারণা করছে যে লেসিথিন নামক এক প্রকার ফসফোলিপিড আছে যেটা বাহক হিসেবে কাজ করে। এই লেসিথিন হচ্ছে তোমার কোষঝিল্লির বাইরে অ্যানায়ন, কোষঝিল্লির বাইরের দিকে, বাইরের তলে অ্যানায়ন ও ক্যাটায়নকে গ্রহণ করে একটা যৌগ তৈরি করে ভিতরের দিকে নিয়ে যায়। পরবর্তীতে হচ্ছে যৌগটা ভিতরের দিকে যে কোলিন এবং ফসফোটাইডিক অ্যাসিডে হচ্ছে ভেঙে যায়, আলটিমেটলি দুইটা আলাদা হয়ে তোমার ভিতরে প্রবেশ করে। মানে ব্যাপারটা কিছুই না, ব্যাপারটা হচ্ছে কোষঝিল্লির মধ্যে লেসিথিন নামক এক প্রকার ফসফোলিপিড আছে যারা হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়নকে ভিতরে বহন করে। লেসিথিন হচ্ছে তোমার কোষঝিল্লির বাইরের দিকে ক্যাটায়ন এবং অ্যানায়নকে হচ্ছে গ্রহণ করে একটা যৌগে পরিণত করে। পরবর্তীতে সে এই যৌগটাকে নিয়ে ভিতরে চলে যায়, ভিতরে যাওয়ার পর এই যৌগটা হচ্ছে কোলিন এবং ফসফোডাইডিক অ্যাসিড নামক দুইটা যৌগের মধ্যে যে ভেঙে যায়, ক্যাটায়ন অ্যানায়ন আলাদা হয়ে কোষের ভিতরে চলে যায়। এর তো শেষ। এইভাবে বাইরে থেকে ক্যাটায়ন অ্যানায়ন হচ্ছে কোষের ভিতরে প্রবেশ করতেছে, আর এখানে এটিপি হচ্ছে শক্তি দেয়, এই যে বহন করে বাইরে থেকে ভিতরে নিচ্ছে, এই কাজের জন্য এটিপি শক্তি প্রয়োগ করে বা এটিপি থেকে শক্তি আসে। শেষ। এই তো। উদ্দীপকে এন প্রদর্শিত অঙ্গ খোলা ও বন্ধ হওয়ার কারণ বিশ্লেষণ করো। পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়া, আধুনিক মতবাদ পড়াইছি, সায়ারের মতবাদ পড়াইছি, ওই যে পিএইচ এর মাধ্যমে, যেটা খুশি লিখবে, এখানে যেহেতু আধুনিক বলে নাই, একটা লিখলেই হবে সুন্দর করে। উদ্দীপকে এন প্রদর্শিত অঙ্গটি উদ্ভিদের 3টি গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে, উচ্চতর দক্ষতা আসতে পারে। এনের মধ্যে কি আছে? পত্ররন্ধ্র। বলো, পত্ররন্ধ্র উদ্ভিদের 3টা শারীরবৃত্তীয় প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। ভাইয়া কেমনে করে? একটা হচ্ছে প্রস্বেদন হয়, এটা তো বুঝতেই পারতেছো, এটা এমনি লিখতে পারবা। আরেকটা হচ্ছে ওই যে রক্ষীকোষের গঠন আঁকছিলাম, মনে আছে? অনেকগুলো ক্লোরোপ্লাস্ট থাকে, ক্লোরোপ্লাস্ট থাকার কারণে সে শালক সংশ্লেষণ প্রক্রিয়াতে খাদ্য তৈরি করতে পারে, সাথে অক্সিজেন উৎপন্ন হয় উপজাত হিসেবে, তাহলে শালক সংশ্লেষণও হেল্প করতেছে। আর আরেকটা হচ্ছে শ্বসনে, এই যে পত্ররন্ধ্র যখন খোলা বন্ধ হওয়ার মাধ্যমে বাইরে থেকে কিন্তু অক্সিজেন হচ্ছে ভিতরে প্রবেশ করে বা ভিতরের কার্বন ডাইঅক্সাইড বাইরে বের হয়ে যায়, তার মানে শ্বসন প্রক্রিয়াতে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদানেও রক্ষীকোষ ভূমিকা রাখে। অর্থাৎ রক্ষীকোষ স্ফীত হলে পত্ররন্ধ্র খুলে যায়, বাইরে থেকে অক্সিজেন ঢুকতেছে, ভিতর থেকে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাচ্ছে, তার মানে সে শ্বসনেও হেল্প করে। তাহলে দেখছো, শ্বসনে হেল্প করতেছে, শালক সংশ্লেষণ হেল্প করতেছে, প্রশোধনে হেল্প করতেছে, এইভাবে সে 3টা গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। উদ্দীপকে উল্লেখিত এম প্রক্রিয়াটি কিভাবে সাইটোক্রোম পাম্পের মাধ্যমে সম্পন্ন হয় চিত্রের মাধ্যমে দেখাও। আচ্ছা, এম হচ্ছে বুঝতেই পারতেছো, বাইরে থেকে হচ্ছে ভিতরে খনিজ লবণ ঢুকতেছে, মানে এটা খনিজ লবণ পরিশোষণ প্রক্রিয়া, বলছে এটা সাইটোক্রোম পাম্পের মাধ্যমে কিভাবে সম্পন্ন হয় চিত্রের মাধ্যমে দেখাও। তার মানে এটা হচ্ছে সাইটোক্রোম পাম্প মতবাদ বা লুন্ডেগারের মতবাদ। তার মানে এটা আলটিমেটলি কি? তার মানে এটা আলটিমেটলি হচ্ছে সাইটোক্রোম পাম্প মতবাদ বা লুন্ডেগারের মতবাদটা তোমাকে ব্যাখ্যা করতে বলছে। তাহলে লুন্ডেগারের মতবাদ যদি আমি এখান থেকে ব্যাখ্যা করি, এই যে দেখো, এই যেটাই হচ্ছে লুন্ডেগারের মতবাদ বা সাইটোক্রোম পাম্প মতবাদ। প্রথম কথা হচ্ছে এটাকে সাইটোক্রোম পাম্প মতবাদ কেন বলা হয়? কারণ এই মতবাদ অনুযায়ী সাইটোক্রোম নামক এক প্রকারের যৌগ হচ্ছে তোমার অ্যানায়ন এবং ইলেকট্রনকে হচ্ছে পরিবহন করে। তাহলে পাম্পের মতো, পাম্প যেমন ভিতর থেকে বাইরে কাউরে পাঠায় বা বাইরে থেকে হচ্ছে ভিতরে কাউরে প্রবেশ করায়, ঠিক সেইভাবে এই মতবাদ অনুযায়ী সাইটোক্রোম নামক এক প্রকারের যৌগ যারা হচ্ছে ইলেকট্রনকে হচ্ছে ভিতর থেকে হচ্ছে বাইরের দিকে পাঠাচ্ছে এবং অ্যানায়নকে হচ্ছে বাইরে থেকে ভিতরের দিকে প্রবেশ করাইতে হেল্প করে, এই জন্য এটাকে সাইটোক্রোম পাম্প মতবাদও বলা হয়। তাহলে এই মতবাদে ফার্স্টে কি হয়? এই মতবাদের ফার্স্টে একদম সিম্পল, ফার্স্টে হচ্ছে এই পুরাটা হচ্ছে কোষঝিল্লি, এই পুরাটা হচ্ছে কোষঝিল্লি, কোষঝিল্লিকে আমরা একটু মোটা করে আঁকছি এখানে। তাহলে এই মোটা করে হচ্ছে কোষঝিল্লি আঁকবা, তারপর সেখানে সাইটোক্রোম পাম্প দিবা, এই যে এইভাবে তীর চিহ্ন দিবা, 4 জোড়া তীর দিবা, দেখো এই যে 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া তীর চিহ্ন দিবা, দিলে মাঝখানে 3টা ঘর তৈরি হবে। একটা লিখবা সাইটোক্রোম এ, এরপরে সিরিয়ালে বি আসবে না, সি আসবে, এটা একটু মনে রাখবা, এ সি, তারপরে হচ্ছে সাইটোক্রোম বি, আর তীর চিহ্ন এইদিকে উপরে, এইদিকে নিচে, এইদিকে উপরে, এইদিকে নিচে, এরকম করে হচ্ছে দিবা, ঠিক আছে?
ওকে, তাহলে প্রথম কথা হচ্ছে এই পুরাটা হচ্ছে কোষঝিল্লি, তাহলে কোষঝিল্লির এই পাশটা হচ্ছে বাইরের দিক, কোষঝিল্লির এই পাশটা হচ্ছে ভিতরের দিক, বুঝতেই পারতেছো। তাহলে কোষঝিল্লির ভিতরের দিকে হচ্ছে ডিহাইড্রোজিনেজ একটা এনজাইম কাজ করবে। এই ডিহাইড্রোজিনেজ এনজাইম হাইড্রোজেনকে হচ্ছে ভেঙে ফেলবে। তাহলে ডিহাইড্রোজিনেজ কি করবে? ডিহাইড্রোজিনেজ হচ্ছে তোমার হাইড্রোজেনকে হচ্ছে ভেঙে ফেলবে। তাহলে ডিহাইড্রোজিনেজ হচ্ছে তোমার হাইড্রোজেনকে ভাঙলে, তুমি নিজেই চিন্তা করো, এইচ প্লাসকে যদি ভাঙে বা একটা হাইড্রোজেনকে যদি ভাঙে, হাইড্রোজেনকে ভাঙলে সে এইচ প্লাস এবং ইলেকট্রন তৈরি করবে। তাহলে কোষের ভিতরের দিকে অর্থাৎ কোষ ঝিল্লির ভিতরের দিকে ডিহাইড্রোজেনেজ, ডি মানে ডিলিট করা, হাইড্রোজেনেজ মানে এখানে হাইড্রোজেনকে মনে করবা, তার মানে সে একটা হাইড্রোজেনকে ভেঙে ফেলবে, হাইড্রোজেনকে ভেঙে এইচ প্লাস অর্থাৎ প্রোটন এবং হচ্ছে ইলেকট্রনে পরিণত করবে। তো সেই ইলেকট্রনটা, যে ইলেকট্রনটা তৈরি হবে সেই ইলেকট্রনটা হচ্ছে সাইটোক্রোম পাম্পের মাধ্যমে, সেই ইলেকট্রনটা সাইটোক্রোম পাম্পের মাধ্যমে হচ্ছে এই যে এখানে আসবে, এখান থেকে হচ্ছে Fe3+, সেই ইলেকট্রনটাকে গ্রহণ করবে। Fe3+, সাইটোক্রোমের মধ্যে হচ্ছে লৌহ ঘটিত যৌগ থাকে, তো Fe3+ ইলেকট্রনকে গ্রহণ করবে। বলো Fe3+ যখন ইলেকট্রনকে গ্রহণ করে সেটা কি হবে বলো তো? Fe3+ যখন একটা ইলেকট্রনকে গ্রহণ করে সেটা Fe2+ হয়ে যায়, আমরা কেমিস্ট্রিতে জানি এটা খুব ভালো মতো। 3+ মানে 3টে ইলেকট্রন কম আছে, সেখানে যদি একটা ইলেকট্রন যায় তাহলে 3টে ইলেকট্রন কম ছিল, একটা ইলেকট্রন পেয়ে গেছে, তাহলে আর 2টা ইলেকট্রন কম থাকে, মানে জিনিসটা Fe2+ হয়ে যায়। তো Fe3+ ইলেকট্রন গ্রহণ করে সে Fe2+ হয়, এই 3+ ইলেকট্রন গ্রহণ করে Fe2+ হয়ে সে Fe2+ সেই ইলেকট্রনকে বহন করে এখান থেকে এইখানে, এখান থেকে এইখানে নিয়ে আসে, অর্থাৎ ভেতর থেকে বাইরের দিকে নিয়ে আসতেছে। আনার পর সে Fe2+ হচ্ছে ইলেকট্রনকে ছেড়ে দেয়, Fe2+ হচ্ছে বাইরে এনে ইলেকট্রনরে ছেড়ে দেয়, ইলেকট্রনরে ছেড়ে দিলে সে আবার Fe3+ হয়ে যায়। তো Fe2+ এই যে ইলেকট্রনকে ছেড়ে দিছে, দিয়ে সে আবার Fe3+ হয়ে গেছে, আর সেই ইলেকট্রনটা বাইরের দিকে আসছে। আর এই যেখানে যে H+ তৈরি হয়েছিল সেই H+টাও চলে আসে, H+ আর এই যে ইলেকট্রনটা সাইটোক্রোম পাম্পের মাধ্যমে আসছে H+ এর সাথে ইলেকট্রন, আর বাইরে থেকে হচ্ছে অক্সিজেন প্রবেশ করে, তাহলে অক্সিজেন ইলেকট্রন H+ মিলে H2O, বুঝতেই পারতেছে, H+ আর ইলেকট্রন মিলে হাইড্রোজেন, আর এই যে অক্সিজেন মিলে H2O পরিণত হয়, পানিতে পরিণত হয়ে আবার বাইরে চলে যায়। ঠিক আছে, বুঝতে পারতেছো? এই হচ্ছে তোমার ব্যাপার। আর এই যে Fe2+ ইলেকট্রন ছেড়ে দিয়ে Fe3+ হয়ে গেল, সমস্যাটা হচ্ছে Fe3+ হওয়ার পর সে তখন চিন্তা করে, আহা আমার তো আর একটু নেগেটিভ চার্জ দরকার, ইলেকট্রন ছিল ওরেও ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে Fe3+ হয়ে গেছে, তখন সে ইলেকট্রনের বদলে একটা অ্যানায়নকে হচ্ছে গ্রহণ করে, তখন সে Fe3+ হচ্ছে ইলেকট্রনের বদলে একটা অ্যানায়নকে হচ্ছে এক্সট্রা গ্রহণ করে, সাথে একটা অ্যানায়নকে হচ্ছে গ্রহণ করে, বুঝছো? আলহামদুলিল্লাহ, সাথে তাহলে সে একটা অ্যানায়নকে তখন গ্রহণ করে। এই যে এই অ্যানায়নটা কোষের বাইরে থেকে হচ্ছে কোষ ঝিল্লির ভিতরে ঢুকছে, Fe2+ হচ্ছে ইলেকট্রন ছেড়ে দিয়ে Fe3+ হয়, হওয়ার পর সে অ্যানায়নকে গ্রহণ করে, অ্যানায়নকে গ্রহণ করে সে আলটিমেটলি এই যে বাইরে থেকে আস্তে আস্তে Fe3+টা সে অ্যানায়নকে গ্রহণ করে ভিতরে চলে আসে, ভিতরে চলে এসে অ্যানায়নকে সে ছেড়ে দেয়, অ্যানায়নকে ছেড়ে দিলেই যে অ্যানায়নটা ছেড়ে দিল, সে অ্যানায়নটা টুপ করে হচ্ছে ভিতরে ঢুকে গেল কোষের ভিতরে। এইভাবে দেখো অ্যানায়নটা বাইরে থেকে কোষের ভিতরে প্রবেশ করতেছে সাইটোক্রোম পাম্পের মাধ্যমে, আর ইলেকট্রনটা সাইটোক্রোম পাম্পের মাধ্যমে বাইরে থেকে হচ্ছে ভিতর থেকে বাইরে চলে গেছে ইলেকট্রনটা, বুঝছো? এ হচ্ছে ব্যাপার। তাহলে Fe3+ ওকে ছেড়ে দেওয়ার পর সে আবার কি করে, আবার নতুন করে আবার বিক্রিয়া হয়, আবার বিক্রিয়া হয়ে সে আরেকটি ইলেকট্রনকে গ্রহণ করে Fe2+ হয়ে আবার Fe2+ এর মাধ্যমে সে বাইরে চলে আসে, দেন সেই ইলেকট্রনটাকে ছেড়ে দিয়ে আবার Fe3+ হয়ে যায়, সেই ছেড়ে দেওয়া ইলেকট্রন হচ্ছে আরেকটা H+ এর সাথে যুক্ত হয়ে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে আবার পানি উৎপন্ন করে বাইরে চলে যায়, আর Fe3+টা আবার নতুন করে হচ্ছে বাইরে থেকে একটা অ্যানায়নকে গ্রহণ করে আবার সে ভিতরে নিয়ে আসে, এনে আবার সে অ্যানায়নটাকে ছেড়ে দেয়, দিয়ে সে আবার আরেকটা ইলেকট্রনকে গ্রহণ করে, এরকম করে জিনিসটা চলতেই থাকে আর কি। এইভাবেই সাইটোক্রোম পাম্পের মাধ্যমে তোমার অ্যানায়নগুলো ভিতরে যাচ্ছে। বাট এখানে একটা ছোট্ট প্রবলেম আছে, এরকম করতে করতে ভিতরে যত বেশি অ্যানায়ন যাবে তখন ভিতরে নেগেটিভ চার্জের পরিমাণ বেড়ে যাবে, তাহলে কোষের ভিতরে এরকম যদি শুধু অ্যানায়নই ঢুকে, অ্যানায়ন তো নেগেটিভ চার্জ, তাহলে নেগেটিভ চার্জ বেড়ে যাবে, তাহলে সেই নেগেটিভ চার্জকে ব্যালেন্স করার জন্য তখন কি হয় জানো, এই নেগেটিভ চার্জকে ব্যালেন্স করার জন্য তখন বাইরে থেকে হচ্ছে তোমার ক্যাটায়ন প্রবেশ করে, ক্যাটায়ন কোনো কাহিনী ছাড়াই সরাসরি প্রবেশ করে, কারণ এখানে আর কোনো সাইটোক্রোম পাম্পের দরকার নাই, কারণ ভিতরে নেগেটিভ চার্জ বেড়ে যাওয়ার কারণে ওইটাকে ব্যালেন্স করার জন্য পজিটিভ চার্জ বিশিষ্ট ক্যাটায়ন হচ্ছে বাইরে থেকে ভিতরে সরাসরি প্রবেশ করে। তার মানে এইভাবে ক্যাটায়ন এবং অ্যানায়ন হচ্ছে কোষের ভিতরে প্রবেশ করতেছে লুন্ডেগারের মতবাদ বা সাইটোক্রোম পাম্পের মাধ্যমে, বুঝছো? সিম্পল না? ওকে, তাহলে এগুলো আমরা পারবো, ঠিক আছে, তাহলে এগুলো আমরা পড়ায় ফেললাম। এরপরে চলে আসো হচ্ছে উদ্দীপকের এন প্রক্রিয়াটি কিভাবে উদ্ভিদের এবং পরিবেশের তাপমাত্রার ভারসাম্য রক্ষা করে। প্রস্বেদন, প্রস্বেদনের মাধ্যমে বাষ্পাকারে পানি বের হয়ে কিভাবে পরিবেশের তাপমাত্রার ভারসাম্য রক্ষা করে। লিখতে পারবা না যে প্রস্বেদনের ফলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায়,
জলে বাষ্পের পরিমাণ বেড়ে গেলে একটা সময় হচ্ছে বৃষ্টিপাত হয়, বৃষ্টিপাত হয়ে পরিবেশটা ঠান্ডা হয় এবং পানিগুলো আবার ভূপৃষ্ঠে চলে আসে, আবার সেটাকে গাছপালা শোষণ করে আবার প্রশোধন করে, এরকম চক্রাকারে হচ্ছে তোমার পরিবেশের পানির ভারসাম্য এবং তাপমাত্রার ভারসাম্য বজায় থাকে। লিখতে পারবা এগুলা। উদ্দীপকের এম প্রক্রিয়াটিতে বিপাকীয় শক্তির প্রয়োজন হতে পারে বা নাও হতে পারে, বিশ্লেষণ করা। আচ্ছা, এম প্রক্রিয়াটি খনিজ লবণ পরিশোষণ আসলে দুইভাবেই হতে পারে। একটা হচ্ছে সক্রিয় পরিশোষণ, যেখানে হচ্ছে তোমার এটিপি খরচ হয়, মানে বিপাকীয় শক্তির খরচ হয়, আরেকটা হচ্ছে নিষ্ক্রিয় পরিশোষণ। নিষ্ক্রিয় পরিশোষণে হচ্ছে কোনো ধরনের এটিপির দরকার হয় না, অটোমেটিক হচ্ছে তোমার শোষণ হয়। এটা দুইভাবেই হতে পারে। ঠিক আছে, এটা বইয়ের মধ্যে আছে। সক্রিয় তো বুঝছোই, সক্রিয় দুই একটা ব্যাখ্যা করবে, যে সাইটোক্রোম পাম্প মতবাদ, বা একটু আগে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ, বা তোমার হচ্ছে লেসিথিন বাহক, এগুলো সব এটিপি খরচ হয়, এগুলো হচ্ছে সক্রিয় পরিশোষণ। অথবা নিষ্ক্রিয়ভাবে পরিশোষণ হতে পারে, যেমন ব্যাপন প্রক্রিয়ায়। ব্যাপন প্রক্রিয়াতে কীরকম হইতেই পারে যে অনেক সময় গাছের মূলের মাধ্যমে সে কী করে, ধরো এটা হচ্ছে একটা গাছের মূল, দেখা গেল মূলের আশেপাশে যে মাটি আছে সেই মাটির কণার মধ্যে হতেই পারে যে কোনো একটা লবণের ঘনত্ব হচ্ছে বেশি, দেখা গেল যে মাটির আশেপাশের কণার মধ্যে কোন একটা আয়নের ঘনত্ব বেশি, মনে করো এই আয়নের ঘনত্বটা অনেক বেশি, আর মূলের ভিতরে মনে করো সেই আয়নের ঘনত্ব হচ্ছে কম, তাহলে এখানে ঘনত্ব বেশি, এখানে ঘনত্ব কম, তাহলে ব্যাপন প্রক্রিয়াতে কি হবে বলতো, বেশি থেকে কমের দিকে হচ্ছে আয়নটা চলে যাবে, ফলে তখন মাটির যে দ্রবণ, মাটির দ্রবণ থেকে হচ্ছে তোমার বেশি ঘনত্ব বিশিষ্ট অ্যানায়নটা মূলের ভিতরে প্রবেশ করবে। তাহলে বলো এখানে কিন্তু অটোমেটিক বেশি থেকে কমের দিকে এমনিতেই যাচ্ছে, ব্যাপন প্রক্রিয়াতে কোনো শক্তি খরচ করা লাগতেছে না, ফলে এটা শক্তি খরচ ছাড়াও হতে পারে। এটাই বলছে যে শক্তির প্রয়োজন হতেও পারে, মাঝে মাঝে নাও হতে পারে, এইভাবে একটু বিশ্লেষণ করবা। ওকে, উদ্দীপকের বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়ায় উদ্দীপকের এন অঙ্গটির হচ্ছে তোমার ভূমিকা রয়েছে, বিশ্লেষণ করো। বলছে উদ্ভিদের বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়ায় এন অঙ্গটির ভূমিকা রয়েছে। এটা তো অলরেডি বলে দিছি, প্রশোধনে হেল্প করে, সালোক সংশ্লেষণে হেল্প করে, শ্বসনে হেল্প করে, ব্যাখ্যা করবা সুন্দর করে। ওকে, এরপরে চলে আসো, উদ্দীপকে উল্লেখিত পথ একের শর্করা সংশ্লেষণ পর্যন্ত রেখাচিত্রের মাধ্যমে হচ্ছে দেখাও। বলো, কার্বন ডাইঅক্সাইড পথ 1 আরইউবিপি রাইবোলোজ 1,5 বিসফসফেটের সাথে যুক্ত হয়ে শর্করা তৈরি করে, মানে এটা C3 চক্র। তাহলে C3 চক্র শর্করা সংশ্লেষণ পর্যন্ত রেখাচিত্রের মাধ্যমে দেখাইতে বলছে। C3 চক্র দেখাইতে পারবা না, C3 চক্র তুমি দেখাইতে পারবা না, তাহলে বুঝছো, দাঁড়াও, C3 চক্র তো তুমি খুব সহজেই দেখাইতে পারবা। দেখো এই যে C3 চক্র, ঠিক আছে, এই যে এই চক্রটাই তুমি এখন দেখাবা। তো এটা কীরকম, খুবই সিম্পল। প্রথমে হচ্ছে আরইউবিপি বা রাইবোলোজ 1,5 বিসফসফেট, এটা 5 কার্বন বিশিষ্ট, তার সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়। তাহলে কার্বন ডাইঅক্সাইডের একটা কার্বন আর এখানে 5 কার্বন, তাহলে 5 আর 1 মিলে 6 কার্বন বিশিষ্ট একটা যৌগ তৈরি হয়, যাকে বলে কিটো অ্যাসিড। ঠিক আছে, এখানে রুবিস্কো এনজাইম হেল্প করে। এনজাইমের নাম দুই একটা মনে রাখতে পারলে লিখবা, না লিখলেও সমস্যা নাই। ঠিক আছে, লিখলা। এখন সমস্যাটা হচ্ছে কিটো অ্যাসিড হচ্ছে একটা অস্থায়ী অ্যাসিড, এটা একটু পরেই পানি শোষণ করে হচ্ছে ভেঙে যায়। এই যে একটু পরে হচ্ছে এখনো পানি শোষণ করে 6 কার্বন বিশিষ্ট এই যৌগটা ভেঙে যায়। বলো, একটা 6 কার্বন বিশিষ্ট যৌগ ভেঙে গেলে 3 কার্বন বিশিষ্ট 2 অণু যৌগ তৈরি হবে। সিম্পল হিসাব, 6 কার্বন বিশিষ্ট একটা যৌগ ভেঙে গেলে 3 কার্বন করে হচ্ছে 2 অণু একটা যৌগ তৈরি হয়, তার নাম হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, বা সংক্ষেপে হচ্ছে 3PGA। পরবর্তীতে এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডের সাথে আরেকটা ফসফেট যুক্ত হয় তার 1 নম্বর কার্বনে, তখন এটার নাম হয়ে যায় 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। অর্থাৎ আগে এখানে শুধু একটাই ফসফেট ছিল 3 নম্বর কার্বনে, কিন্তু একটু পরে তার 1 নম্বর কার্বনে আরেকটা ফসফেট যুক্ত হয়ে গেছে, অর্থাৎ 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড বা 3BPGA হচ্ছে তোমার তৈরি হয়। ঠিক আছে, তাহলে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড বা 3BPGA হচ্ছে তোমার তৈরি হয়। এখানে কাইনেজ এনজাইম হেল্প করে, এটিপি ভেঙে এটিপি উৎপন্ন হয়। একটু দেখাইতে পারো। তারপরে কি হয়, এই 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড এটাতে হচ্ছে হাইড্রোজেন যুক্ত হয়। এখানে কি হয়, এখানে হচ্ছে হাইড্রোজেন যুক্ত হয়। বলো, কোনো কিছুর সাথে হাইড্রোজেন যুক্ত হওয়া মানে বিজারণ প্রক্রিয়া, তার মানে জিনিসটার হচ্ছে বিজারণ হয়। তো এখন বলো, জৈব রসায়নে পড়ছো, অ্যাসিড যদি বিজারণ হয় সেটা অ্যালডিহাইডে পরিণত হয়। তাহলে বিসফসফোগ্লিসারিক অ্যাসিড একটা জৈব অ্যাসিড, এটা এখানে যদি হাইড্রোজেন যুক্ত হয় এটা অ্যালডিহাইড হয়ে যায়, তখন এটার নাম হয় গ্লিসারালডিহাইড 3-ফসফেট। দেখছো, আর এখানে হাইড্রোজেন যুক্ত করে যে এনজাইমটা, তার নাম হচ্ছে ডিহাইড্রোজেনেজ। সিম্পল, ডিহাইড্রোজেনেজ। সে কি করে, ওই যে আলোক নির্ভর পর্যায়ে যে NADPH+H+ তৈরি হয় সেটাকে ভেঙে ফেলে, এটাকে ভেঙে এখান থেকে হাইড্রোজেনগুলো আলাদা করে তার সাথে যুক্ত করে, হাইড্রোজেনগুলোকে আলাদা করে তার সাথে যুক্ত করে অ্যালডিহাইডে পরিণত করে। আর NADPH+H+ থেকে হাইড্রোজেন চলে গেলে এটা NADP হয়ে যায়। ওকে, তারপরে গ্লিসারালডিহাইড 3-ফসফেট, এখানে একটা আইসোমারেজ এনজাইম কাজ করে এটার সমাণুতে পরিণত করে, কারণ এটা 2 কার্বন বিশিষ্ট হয়, বুঝো, সরি 2 অণু বিশিষ্ট হয়।
1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, এটাও 2 অণু, এটাও 2 অণু। তো 2 অণুর মধ্যে একটা মনে করো গ্লিসারালডিহাইড 3 ফসফেট হয়, আরেকটা হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটন 3 ফসফেট হয়, একটা আরেকটার সমানু। তাহলে 2 অণুর মধ্যে একটা এটা হয়, আরেকটা এখানে পরিণত হয়, একটা অ্যালডিহাইড আরেকটা হচ্ছে কিটোন, একটা আরেকটা সমানু। তো পরবর্তীতে অ্যালডিহাইড এবং এই কিটোন একসাথে যুক্ত হয়, তাহলে 3 কার্বন যুক্ত হলে 6 কার্বন বিশিষ্ট ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট তৈরি হয়। সেখান থেকে হচ্ছে পরবর্তীতে ফ্রুক্টোজ 6 ফসফেট হয়ে তোমার গ্লুকোজ 6 ফসফেট হয়ে গ্লুকোজ 1 ফসফেট হয়। এইভাবে তোমার হচ্ছে শর্করা তৈরি হয়। বলছে শর্করা তৈরি পর্যন্ত দেখাও, এইটুকু দেখাইলেই হবে। আর যদি এক্সট্রা দেখাইতে চাও, এক্সট্রা দেখাইতে চাইলে ব্যাপারটা হচ্ছে যে এই পুরা কেলভিন চক্র বা এই C3 চক্র 6 বার ঘুরে, 6 বার হয়ে 6 বারের মধ্যে 5 বারই সে নতুন করে হচ্ছে রাইবোলোজ 1,5 বিসফসফেট উৎপন্ন করে। আর মাত্র একবার পুরা চক্রটা 6 বার সম্পন্ন হইলে মাত্র একবার হচ্ছে তোমার ফ্রুক্টোজ 6 ফসফেটটা গ্লুকোজ 6 ফসফেট হয়ে গ্লুকোজ 1 ফসফেট হয়ে স্টার্চ অথবা সুক্রোজ হিসেবে হচ্ছে তোমার জমা থাকে, মাত্র একবার। অর্থাৎ 6 বার চক্রটা সম্পন্ন হইলে মাত্র এক অণু হচ্ছে তোমার কি পাওয়া যায়, শর্করা পাওয়া যায়। বাকি 5 বারই নতুন করে হচ্ছে রাইবোলোজ 1,5 বিসফসফেট তৈরি হয়। কেন হয়? কারণ বাকি 5 বার যদি এটা তৈরি না হইতো, একটা সময় পৃথিবী থেকে হচ্ছে রাইবোলোজ 1,5 বিসফসফেট শেষ হয়ে যেত। কারণ এই জিনিসটা না হইলে তো এই চক্রটা চালু হবে না, বুঝছো? তো এই জন্য এটা নতুন করে 6 বার চক্র হইলে 5 বারই আবার নতুন করে এটা তৈরি হয়, যাতে এই চক্রটা বারবার চলতে পারে, অনন্তকাল ধরে চলতে পারে। আর একবার শুধু গ্লুকোজ উৎপন্ন হয়। যাই হোক, আর বাকি 5 বার যেটা হয় ফ্রুক্টোজ 6 ফসফেট, সেটার সাথে হচ্ছে তোমার ওই যে গ্লিসারালডিহাইড 3 ফসফেট যুক্ত হয়ে হয়। তাহলে এটা 3 কার্বন, এটা 6 কার্বন, 6 আর 3 মিলে 9 কার্বন। সেই 9 কার্বনের মধ্যে একটা যৌগ তৈরি হয়ে ভেঙে যায়। ভেঙে যেয়ে কি হয়, 9 কার্বনের মধ্যে একটা যৌগ হচ্ছে 4 কার্বন বিশিষ্ট ইরিথ্রোজ 4 ফসফেট, এটা অন্যান্য জায়গায় কাজে লাগে। আর বাকি 5 কার্বন বিশিষ্ট যৌগটা জাইলুলোজ 5 ফসফেট পাওয়া যায়। সেখান থেকে এটা তার ইপিমারে পরিণত হয়, ইপিমারে পরিণত হয়ে রাইবোলোজ 5 ফসফেট হয়। রাইবোলোজ 5 ফসফেট থেকে পরবর্তীতে রাইবোলোজ 1,5 বিসফসফেট নতুন করে তৈরি হয়, ফলে আবার নতুন করে কার্বন ডাইঅক্সাইড এসে চক্রটা আবার চলতে পারে। এটাই হচ্ছে C3 চক্র। ঠিক আছে, তাহলে এগুলো ব্যাখ্যা করতে বলছে। এরপরে আসো, একটু বারবার দেখবা উদ্দীপকের পথ 2 রেখাচিত্রের সাহায্যে দেখাও। পথ 2 কোনটা? দেখো কার্বন ডাইঅক্সাইড হচ্ছে পেপ, পেপ মানে ফসফোইনল পাইরুভেট, ফসফোইনল পাইরুভেটের সাথে যুক্ত হয়। বলো এটা তার মানে C4 চক্র বা হ্যাচো-স্ল্যাক চক্র। তাহলে হ্যাচো-স্ল্যাক চক্র দেখাইতে বলছে। ঠিক আছে, তাহলে হ্যাচো-স্ল্যাক চক্রটা যদি আমরা দেখাই, তাহলে হ্যাচো-স্ল্যাক চক্র দেখাইলে দেখো হ্যাচো-স্ল্যাক চক্রে আসলে কিছুই না। তাহলে হ্যাচো-স্ল্যাক চক্রে আমরা জানি C4 চক্রে কি হয়, এই যে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড বা এটাকে পেপ বলে। ফসফোইনল পাইরুভেট বা ফসফোইনল পাইরুভিক অ্যাসিড পেপ, এটা ফার্স্ট হচ্ছে 3 কার্বন, সেই 3 কার্বনের সাথে হচ্ছে একটা করে কার্বন ডাইঅক্সাইড এসে যুক্ত হয়। তাহলে 3 কার্বনের সাথে আরেকটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত হলে 4 কার্বন বিশিষ্ট অক্সাল অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হয়। তাহলে এই চক্রে প্রথম উৎপন্ন স্থায়ী পদার্থ হচ্ছে 4 কার্বন বিশিষ্ট অক্সাল অ্যাসিটিক অ্যাসিড, এই জন্য এটাকে C4 চক্র বলে। 4টা কার্বন, তাহলে কার্বন 4 বা C4 চক্র। তো পরবর্তীতে ওই যে আলোক নির্ভর পর্যায়ে যে NADPH+H+ তৈরি হয়েছিল, সেখান থেকে ওই যে 2টা হাইড্রোজেন আলাদা হয়ে তার সাথে যুক্ত হয়ে অক্সাল অ্যাসিটিক অ্যাসিডটা হচ্ছে ম্যালিক অ্যাসিড অথবা অ্যাসপার্টিক অ্যাসিডে পরিণত হয়, 4 কার্বন বিশিষ্ট। এখানেও ডিহাইড্রোজেনেজ এনজাইম কাজ করে, হাইড্রোজেন বের করে নিয়ে আসতে হেল্প করে। তারপরে এটা হচ্ছে মেসোফিল ক্লোরোপ্লাস্ট থেকে মেসোফিল কোষ থেকে বান্ডল শীত কোষে প্রবেশ করে। C4 উদ্ভিদে তোমার হচ্ছে যে আসলে মানে কি বলবো, তোমার হচ্ছে ভাস্কুলার বান্ডেল বা জাইলেম ফ্লোয়েমের চারপাশে হচ্ছে গুচ্ছের মতো তোমার বান্ডল শীত কোষ থাকে। আবার সেই বান্ডল শীত কোষের চারপাশে হচ্ছে মেসোফিল কোষ থাকে, অর্থাৎ এখানে 2 ধরনের কোষের সজ্জা থাকে, এটাকে ক্রাঞ্চ অ্যানাটমি বলে। যাই হোক, তাহলে এইটুকু হচ্ছে তোমার মেসোফিল কোষে হয়, দেন ম্যালিক অ্যাসিড বা অ্যাসপার্টিক অ্যাসিডে পরিণত হয়ে সেটা হচ্ছে মেসোফিল কোষ থেকে হচ্ছে বান্ডল শীত কোষে প্রবেশ করে। বান্ডল শীত কোষে প্রবেশ করার পর সেখান থেকে হচ্ছে ডিকার্বক্সিলেজ একটা এনজাইম কাজ করে। ডিকার্বক্সিলেজ এনজাইম কাজ করে এখান থেকে একটা কার্বন ডাইঅক্সাইড আকারে বের হয়ে যায়। ডি মানে ডিলিট করা, কার্বক্সিলেজ মানে কার্বন ডাইঅক্সাইডকে বোঝাচ্ছে, তাহলে ডিকার্বক্সিলেজ মানে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়। তাহলে 4 কার্বন বিশিষ্ট ম্যালিক অ্যাসিড বা অ্যাসপার্টিক অ্যাসিড থেকে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে এইটা হচ্ছে এখানে C3 চক্র হয়। বান্ডল শীত কোষের মধ্যে একটা C3 চক্র হয়, ওই যে রুবিস্কো এনজাইমের সাহায্যে RUBP সাথে যুক্ত হয়ে C3 চক্রের মাধ্যমে এখানে শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন হয়। বুঝছো, এই কার্বন ডাইঅক্সাইডটা এখানে চলে যায়। আর এখান থেকে একটা কার্বন ডাইঅক্সাইড আকারে চলে গেলে এটা 3 কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। ঠিক আছে, পরবর্তীতে পাইরুভিক অ্যাসিডটা আবার বান্ডল শীত কোষ থেকে আবার মেসোফিল কোষে চলে আসে। দেন এই পাইরুভিক অ্যাসিডের সাথে আরেকটা ফসফেট যুক্ত হয়, ফসফেট যুক্ত হয়ে যে ফসফোইনল পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়ে আবার ওই যে পেপ, তার সাথে আবার বাইরে থেকে কার্বন ডাইঅক্সাইড এসে আবার জিনিসটা চলতে থাকে। বুঝছো, এ হচ্ছে ব্যাপার। তাহলে এই জন্য তুমি বুঝতে পারতেছো যে C4 চক্র এটার এফিসিয়েন্সি বা দক্ষতা আসলে C3 উদ্ভিদের তুলনায় বেশি।
কেন বেশি তুমি এটা নিজেই বুঝতেছো, কেন বেশি এটা তুমি নিজেই বুঝতেছো, কারণ এখানে নিজেরাও কিন্তু কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে পারে, নিজেরাই দেখো কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে পারে, এবং যেটা দিয়ে C3 চক্র চালু হয়। এই জন্য C4, এই পুরাটা হচ্ছে C4 এর এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা C3 থেকে বেশি। C3 চক্রে বাইরে থেকে কার্বন ডাইঅক্সাইড লাগে, আর এখানে দেখো নিজেরাও কিন্তু কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে পারে, এই জন্য এখানে এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা হচ্ছে বেশি C4 উদ্ভিদের। ওকে, তারপরে উদ্দীপকে উল্লেখিত পদ 2 সম্পন্নকারী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো লিখো। তাহলে পদ 2 সম্পন্ন করবে হচ্ছে, অর্থাৎ C4 চক্র সম্পন্নকারী উদ্ভিদগুলোকে হচ্ছে আমরা C4 উদ্ভিদ বলি। তাহলে C4 উদ্ভিদের হচ্ছে বৈশিষ্ট্যগুলো লিখতে বলছে। ভাই তুমি C4 উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো লিখতে পারবা না? C4 উদ্ভিদের এই যে বৈশিষ্ট্য, আমি দুইটার পার্থক্য পড়লে তুমি এমনি লিখতে পারবা। দেখো এই যে এই পাশে C4 উদ্ভিদের বৈশিষ্ট্য, উচ্চ তাপমাত্রায় বলছিলাম যেটার কর্মদক্ষতা বেশি, তাহলে উচ্চ তাপমাত্রায় খাপ খাইয়ে নিতে সক্ষম। তারপরে যে বান্ডল শীতকে ঘিরে তার চারপাশে অরীয়ভাবে হচ্ছে মেসোফিল কোষের ঘনস্তর থাকে, এটাকে ক্র্যাঞ্জ অ্যানাটমি বলে। তারপর এখানে 2 ধরনের ক্লোরোপ্লাস্ট থাকে, একটা হচ্ছে মেসোফিল ক্লোরোপ্লাস্ট আর একটা হচ্ছে বান্ডল শীত ক্লোরোপ্লাস্ট। তারপরে যেহেতু C4 উদ্ভিদ নিজেরাই কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে পারে, ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অনেক কমে গেলেও সে সালোক সংশ্লেষণ চালাইতে পারে। তারপরে দেখছো ওই যে বান্ডল শীত কোষের মধ্যে দেখো যে কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হয়ে কেলভিন চক্র সম্পন্ন হয়। বান্ডল শীত কোষের ভিতরে কিন্তু C3 চক্র বা কেলভিন চক্র সম্পন্ন, এবং এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। ধারণা করা হয় যে C4 উদ্ভিদ হচ্ছে অপেক্ষাকৃত উচ্চ তাপমাত্রায়, মানে গ্রীষ্মমণ্ডলীয় এলাকায় হচ্ছে এটা ভালো হয়, আর এখানে সালোক সংশ্লেষণের হার বেশি, এটার কর্মদক্ষতা বেশি, নিজেরা কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে পারে, ফলে সালোক সংশ্লেষণের হচ্ছে হার বেশি। ঠিক আছে, আর এক্সাম্পল তো গিনি, ইক্ষু, ভুট্টা, মুথা ঘাস, এটা এক্সাম্পল। আর এর পাশে পার্থক্য আকারে পড়লে তোমার C3 উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো হয়ে যাবে। এটা উচ্চ তাপমাত্রায় খাপ খাইয়ে নিতে সক্ষম, তাহলে এটা উচ্চ তাপমাত্রায় খাপ খাইয়ে নিতে সক্ষম না। এখানে ক্র্যাঞ্জ অ্যানাটমি থাকে, এখানে কোনো ক্র্যাঞ্জ অ্যানাটমি থাকে না। এখানে 2 ধরনের ক্লোরোপ্লাস্ট থাকে, এখানে শুধু 1 ধরনের ক্লোরোপ্লাস্ট থাকে। এখানে নিজেরা কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে পারে দেখে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বায়ুমণ্ডলে কম থাকলেও করতে পারে, কিন্তু এখানে তো কোনো কার্বন ডাইঅক্সাইড নিজেরা তৈরি করতে পারে না C3 উদ্ভিদ, ফলে এখানে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বেশি দরকার। তারপর এখানে এক ধরনের কোষ, এক ধরনের কোষের মধ্যেই তোমার কেলভিন চক্র, সবকিছু এক ধরনের কোষেই হবে। তারপর এটা সাধারণত শীত প্রধান অঞ্চল উৎপত্তি লাভ করেছে বলে ধারণা করা হয়। C3 উদ্ভিদের কর্মদক্ষতা কম, ফলে সালোক সংশ্লেষণের হার কম। ঠিক আছে, আর এক্সাম্পল হচ্ছে ধান, গম, তারপরে হচ্ছে আম, জাম, কাঁঠাল সহ 85% উদ্ভিদ হচ্ছে C3। ঠিক আছে, এই তো লিখে ফেলবা। তাহলে এগুলো হচ্ছে আমাদের শেষ। উদ্দীপকের পদ 1 ও পদ 2 এর মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো। অলরেডি পড়ায় ফেলছি, অর্থাৎ C3 চক্র C4 চক্রের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো। তাহলে এতক্ষণ আমরা C3 উদ্ভিদ এবং C4 উদ্ভিদের তুলনামূলক বিশ্লেষণ করলাম। আর যদি শুধু চক্রের তুলনা করতে বলে, শুধু চক্রের তুলনা করতে বললো অনেকটা সেমই হবে। যেমন এই যে কেলভিন চক্র C3 আর হ্যাচো-স্ল্যাক চক্র হচ্ছে C4 চক্র। কেলভিন চক্র ওই যে এক প্রকারের কোষই হয়, অর্থাৎ মেসোফিল কোষে হয়, আর হ্যাচো-স্ল্যাক চক্র 2 ধরনের কোষে হয়, মেসোফিল কোষ আর বান্ডল শীত কোষে হয়। মনে করে দেখো, কেলভিন চক্রে ফটো রেসপিরেশন বা আলোক শোষণ হয়, ওখানে আলোক শোষণ হয় না। কেলভিন চক্রে প্রথম কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে ওই যে রাইবোলোজ 1,5 বিসফসফেট, আর হ্যাচো-স্ল্যাক চক্রে প্রথম কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। তারপরে এখানে রুবিস্কো এনজাইম হচ্ছে এই বিক্রিয়াকে হেল্প করে, আর এখানে ফসফোইনল পাইরুভেট কার্বক্সিলেজ এনজাইম হচ্ছে ওই প্রথম বিক্রিয়াটাকে প্রভাবিত করে। তারপরে কেলভিন চক্রের প্রথম উৎপন্ন স্থায়ী পদার্থ হচ্ছে ওই যে 3 কার্বন বিশিষ্ট 2 অণু 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে প্রথম উৎপন্ন স্থায়ী পদার্থ, তুমি মনে করতে পারো যে ভাই এখানে তো কিটো অ্যাসিড উৎপন্ন হয়, কিটো অ্যাসিড তো অস্থায়ী, এটি একটু পরেই ভেঙে যায়, এই জন্য কিটো অ্যাসিড হবে না। এখানে প্রথম উৎপন্ন স্থায়ী পদার্থ হচ্ছে 3 কার্বন বিশিষ্ট 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, এই জন্য 3 কার্বন C3। আর এটা প্রথম উৎপন্ন স্থায়ী পদার্থ 4 কার্বন বিশিষ্ট, এই জন্য অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড C4। তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইডের দক্ষতা হচ্ছে মিডিয়াম, এখানে কার্বন ডাইঅক্সাইড উৎপাদনের দক্ষতা হচ্ছে বেশি, বুঝতেই পারতেছো। এখানে একই ধরনের ক্লোরোপ্লাস্ট থাকে, এখানে 2 ধরনের হচ্ছে ক্লোরোপ্লাস্ট থাকে। এখানে কম তাপমাত্রা 10 থেকে 25 ডিগ্রিতে কাজ করতে পারে, ওটা হচ্ছে উচ্চ তাপমাত্রায় খাপ খাইয়ে নিতে পারে। ঠিক আছে, এখানে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব একটু বেশি থাকা দরকার, কারণ সে নিজেরা কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে পারে না। এখানে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব কম থাকলেও হয়ে যায়, কারণ তুমি নিজেই দেখছো নিজেরাও কিন্তু কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে পারে। এই হচ্ছে ব্যাপার। উদ্দীপকে উল্লেখিত পদ 2টি যে প্রক্রিয়ার অংশ সেটা জীবজগতে কি ভূমিকা রাখে। ভাই সালোক সংশ্লেষণ জীবজগতে কি ভূমিকা রাখে এটা তো তুমি বানায় লিখতে পারবা। শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, খাদ্যের জন্য আমরা সবাই উদ্ভিদের উপর নির্ভরশীল। আজকে যদি উদ্ভিদ খাদ্য তৈরি করতে না পারতো, উদ্ভিদ জগৎ না বাঁচলে আমরা কেউ বাঁচতাম না, আমরা সবাই মারা যেতাম, এগুলো লিখতে পারবা না। সাথে উপজাত হিসেবে অক্সিজেন উৎপন্ন করে, যে অক্সিজেন আমাদের শ্বসনে হেল্প করে, বাকিটা তো বুঝতেছই, এগুলো তুমি এমনি লিখতে পারবা। উদ্দীপকে উল্লেখিত কোন পথটি উচ্চ তাপমাত্রার অধিক কার্যকরী হবে, বলো কোনটা উচ্চ তাপমাত্রায় বেশি কাজ করে। হ্যাচো-স্ল্যাক চক্র, অর্থাৎ 2 নম্বর পথটা। ব্যাস, পরে বর্ণনা করবা, ব্যাখ্যা করবা।
উদ্দীপকের পদ দুটির মধ্যে কোনটির শর্করা উৎপাদন ক্ষমতা সবচেয়ে বেশি? বলো, শর্করা উৎপাদন ক্ষমতা বা দক্ষতা বেশি কোনটা? ওই হ্যাচো-স্ল্যাক চক্র। তাহলে 2 নম্বর পথের লিখবা, এগুলো লিখতে পারবা জিনিসটা কেমনে কি হয়। উদ্দীপকের পদ দুটি যে প্রক্রিয়ার অংশ তার তাৎপর্য লেখো। উদ্দীপকের পদ দুইটা কি? সালোক সংশ্লেষণের অংশ। সালোক সংশ্লেষণের তাৎপর্য, সালোক সংশ্লেষণ কি কি কাজে লাগে লিখতে পারবা না? একদম ইজি, ঠিক আছে। এবার আসো আরেকটা সিকিউ, এবার হচ্ছে শ্বসন থেকে। দেখো গ্লুকোজ, গ্লুকোজ থেকে হচ্ছে পাইরুভিক অ্যাসিড হওয়ার পর দেখো দুইটা প্রক্রিয়া, একটা হচ্ছে প্রক্রিয়া 1, প্রক্রিয়া 1 এর মাধ্যমে পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হয়ে সেখান থেকে এটিপি তৈরি হচ্ছে। আরেকটা হচ্ছে প্রক্রিয়া 2, এর মাধ্যমে পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড অথবা হচ্ছে ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। বলো তো উদ্দীপকটা দেখে তুমি একটা জিনিস অলরেডি বুঝে ফেলছো, এখানে আসলে প্রক্রিয়া 1টা হচ্ছে সবাত শ্বসন, যে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড হওয়ার পর সবাত শ্বসনের মাধ্যমে যেখান থেকে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হয়ে তোমার বাকি জিনিসগুলো হবে। তাহলে এটা হচ্ছে সবাত শ্বসন আর এটা হচ্ছে অবাত শ্বসন। পাইরুভিক অ্যাসিড থেকে ওই যে ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইড এটা হচ্ছে অবাত শ্বসন, ঠিক আছে। তাহলে উদ্দীপকে উল্লেখিত গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরির প্রক্রিয়াটি ছক আকারে দেখাও। তাহলে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি এটা হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া, এটাকে ছক আকারে দেখাইতে বলছে। তাহলে গ্লাইকোলাইসিস ছক আকারে দেখাইতে বললে বা এটাকে তীর চিহ্ন দিয়েও তুমি চাইলে দেখাইতে পারো, এটা আমাদের বইয়ে আছে সরাসরি। এই যে এই যে এটা মনে রাখার আমি তোমার টেকনিক দিয়ে দিই। গুড গার্ল ফ্রেন্ড, গুড গার্লফ্রেন্ড ফিলস, তোমার মনে রাখার টেকনিক দিচ্ছি। গুড গার্লফ্রেন্ড ফিলস গ্লাস ডেইলি by 3 pg 2 pg plays ping pong। তাহলে গুড গার্লফ্রেন্ড ফিলস গ্লাস ডেইলি বাই 3 pg 2 pg প্লেস পিং পং। দেখো গুডতে হচ্ছে তুমি আগে মনে রাখো গ্লুকোজ, গার্লতে হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট, ফ্রেন্ডতে হচ্ছে ফ্রুক্টোজ 6 ফসফেট, ফিলসতে হচ্ছে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট, গ্লাস ডেইলি, গ্লাসতে হচ্ছে গ্লিসারালডিহাইড অর্থাৎ 3 ফসফোগ্লিসারালডিহাইড, ডেইলিতে হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেট, বাইতে হচ্ছে 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3 pg মানে হচ্ছে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 2 pg মানে হচ্ছে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড, প্লেসতে হচ্ছে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড আর পিং পং এ হচ্ছে পাইরুভিক অ্যাসিড। তাহলে সিরিয়ালটা তোমার মনে থাকবে, ঠিক আছে। তাহলে এবার তো বুঝতেছো ওই গ্লুকোজ থেকে যখন গ্লুকোজ 6 ফসফেট হয় তখন একটা এটিপি ভেঙে ওই যে এটিপি উৎপন্ন হয় আর সাথে যে একটা ফসফেট ছিল। এটিপি মানে কি? এটিপি মানে এখানে 3টা ফসফেট ছিল, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ট্রাই মানে 3, তাহলে 3টা ফসফেট ছিল। এটা ভেঙে যখন এডিপি হয় অ্যাডিনোসিন ডাইফসফেট মানে 2টা ফসফেট, তাহলে এটাতে 3টা ফসফেট ছিল আর এখানে 2টা ফসফেট, তাহলে আরেকটা ফসফেট কই গেল? সে আরেকটা ফসফেট হচ্ছে এই যে গ্লুকোজের সাথে যুক্ত হয়ে গ্লুকোজ 6 ফসফেট হয়ে গেছে। এখানে কাইনেজ এনজাইম হেল্প করবে, হেক্সোকাইনেজ। তারপরে গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট হয়, একটা আরেকটার সমানু, তাহলে এখানে আইসোমারেজ এনজাইম হেল্প করবে অর্থাৎ ফসফোগ্লুকো আইসোমারেজ এনজাইম হেল্প করবে। তারপরে ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে দেখো আরেকটা ফসফেট যুক্ত হয়েছে, আগে শুধু এখানে একটা ফসফেট ছিল 6 নম্বর কার্বনে, এখান থেকে দেখো ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট হয়েছে অর্থাৎ এখানে 2টা ফসফেট, একটা 6 একটা 1। তাহলে আগে ছিল একটা ফসফেট আর এখানে 2টা ফসফেট, তাহলে একটা নতুন ফসফেট কোত্থেকে আসলো? ওই যে এটিপি ভেঙে এডিপি তৈরি হয়, একটা নতুন ফসফেট তৈরি হয়, সেই ফসফেটটাই যেখানে যুক্ত হয়ে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট হয়ে গেছে। পরবর্তীতে এই ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট থেকে তারপরে কি হয়? অ্যালডোলেজ এনজাইম হেল্প করে 3 ফসফোগ্লিসারালডিহাইড তৈরি করে, পরে একটা আরেকটার আইসোমারে কনভার্ট হয়। পরবর্তীতে ওই যে 3 ফসফোগ্লিসারালডিহাইড সেখান থেকে হাইড্রোজেন চলে যায়, সেখান থেকে হাইড্রোজেন চলে যাওয়া মানে জারণ প্রক্রিয়া। কোনো কিছুর সাথে হাইড্রোজেন যুক্ত হইলে বিজারণ আর হাইড্রোজেন চলে যাওয়া হচ্ছে জারণ, উল্টা কাজ হইলে। তাহলে এখান থেকে হাইড্রোজেন চলে যায়, কে হেল্প করে? ফসফোগ্লিসারালডিহাইড ডিহাইড্রোজেনেজ হেল্প করে। এখান থেকে হাইড্রোজেন চলে যায়, সেগুলো ওই যে এনএডির সাথে যুক্ত হয়, এনএডির সাথে যুক্ত হয়ে যে NADH+H+ তৈরি হয়। আর এখান থেকে হাইড্রোজেন চলে গেলে এটা জারিত হয়, অ্যালডিহাইড জারিত হইলে জৈব অ্যাসিডে পরিণত হয় যে 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। পরে
এখান থেকে আরেকটা ফসফেট চলে যায়, এখান থেকে আরেকটা ফসফেট চলে যায়, শুধু 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড হয়। আগে এখানে 2টা ফসফেট ছিল, 1 নম্বর কার্বন 3 নম্বর কার্বনে, পরবর্তীতে এখান থেকে 1 নম্বর কার্বনের ফসফেটটা চলে যায়, এটা শুধু 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড হয়। আর এখান থেকে যে ফসফেটটা চলে যায় সেটা এডিপির সাথে যুক্ত হয়ে এটিপি তৈরি করে। তারপরে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে এটা 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড হয়, অর্থাৎ ফসফেটটা 3 নম্বর কার্বন থেকে চলে যায় 2 নম্বর কার্বনে যুক্ত হয়। তারপরে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড, সেখান থেকে হচ্ছে তোমার ফসফোইনল পাইরুভিক অ্যাসিড হয়। এই ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে পরবর্তীতে ফসফেটটা বের হয়ে যায়, ফসফেটটা বের হয়ে এটা হচ্ছে শুধু পাইরুভিক অ্যাসিড হয়। আর যেই ফসফেটটা বের হয়েছে সেই ফসফেটটা ওই যে আরেকটি এটিপির সাথে যুক্ত এটিপি তৈরি করে। এইভাবে সব মিলে হচ্ছে 4টা এটিপি তৈরি হয়, 2টা খরচ হয়ে যায়, তাহলে নিট 2টা এটিপি উৎপন্ন হয়। আর সাথে দুই অণু হচ্ছে NADH+H+ তৈরি হয়। ঠিক আছে, ওকে, একটু একবার করে বলে দিলাম, একটু দেখবা, দেখলেই পারবা। উদ্দীপক উল্লেখিত প্রক্রিয়া 1-এর সর্বশেষ ধাপটির বর্ণনা দাও। আচ্ছা, প্রক্রিয়া 1 এটার সর্বশেষ ধাপ পারবা না? প্রক্রিয়া 1 হচ্ছে সবাত শ্বসন। সবাত শ্বসনের সর্বশেষ ধাপ কোনটা? ইলেকট্রন ট্রান্সপোর্ট। ইলেকট্রন ট্রান্সপোর্টের হচ্ছে বর্ণনা দিতে বলছে, ইলেকট্রন ট্রান্সপোর্টের হচ্ছে বর্ণনা। তো ইলেকট্রন ট্রান্সপোর্টের বর্ণনা হচ্ছে তুমি কিভাবে দিবা, এই যে এখানে ছবি আছে, এই যে এই বর্ণনাটা দিবা, ইলেকট্রন ট্রান্সপোর্টের বর্ণনা। কিছু না, আমি তোমাকে বলি, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভিতরে হয়। তুমি একটা জিনিস খেয়াল করো, মাইটোকন্ড্রিয়ার 2 ধরনের আবরণ থাকে, তাই না? একটা হচ্ছে বাইরের আবরণ, যেটা হচ্ছে মসৃণ, আর একটা হচ্ছে ভিতরের আবরণ, বিভিন্নভাবে হচ্ছে ভিতরের দিকে হচ্ছে ভাঁজযুক্ত। তুমি খেয়াল করো, মাইটোকন্ড্রিয়ার হচ্ছে 2 ধরনের আবরণ থাকে, একটা হচ্ছে বাইরের আবরণ আর একটা হচ্ছে ভিতরের আবরণ। এর মধ্যে ভিতরের আবরণটা হচ্ছে এই যে এটা হচ্ছে সেই ভিতরের আবরণ, আর এটা হচ্ছে বাইরের আবরণ। এই পার্টটা হচ্ছে বাইরের আবরণ, তাহলে এই পার্টটা হচ্ছে ভিতরের আবরণ, এই পার্টটা হচ্ছে বাইরের আবরণ। তাহলে এই দুইটার মাঝখানের ফাঁকা জায়গাটাকে বলা হয় আন্তঃমেমব্রেন ফাঁকা স্থান, বা 2 মেমব্রেনের মাঝখানের ফাঁকা স্থান। তাহলে এটা হচ্ছে ভিতরের আবরণ, এটা হচ্ছে বাইরের আবরণ। তাহলে এই মাঝখানের ফাঁকা স্থানটা হচ্ছে এই যে এই ফাঁকা স্থানটা, 2 মেমব্রেনের মধ্যবর্তী ফাঁকা স্থান। এখন এখানে 4টা কমপ্লেক্স থাকে, দেখো, এর মধ্যে কমপ্লেক্স 1টা থাকে হচ্ছে ভিতরের মেমব্রেনে, কমপ্লেক্স 2টা হচ্ছে ভিতরের দিকে থাকে, কমপ্লেক্স 2টা হচ্ছে ভিতরের মেমব্রেনের ভিতরের দিকে থাকে। 4টা কমপ্লেক্স, কমপ্লেক্স 1, কমপ্লেক্স 2, কমপ্লেক্স 3, কমপ্লেক্স 4, 4টা কমপ্লেক্স থাকে। ঠিক আছে, তো এর মধ্যে কমপ্লেক্স 1টা থাকে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভিতরের মেমব্রেনে, কমপ্লেক্স 2টা তোমার আলটিমেটলি হচ্ছে ভিতরের দিকে থাকে, বুঝছো? ভিতরের দিকে, অর্থাৎ ভিতরের মেমব্রেনেরও ভিতরের দিকে। দেখো, এটা হচ্ছে আমাদের ভিতরের মেমব্রেন, তাহলে ভিতরের মেমব্রেনেরও ভিতরের দিকে হচ্ছে কমপ্লেক্স 2টা থাকে। কমপ্লেক্স 3ও ভিতরের মেমব্রেনে থাকে, কমপ্লেক্স 4ও ভিতরের মেমব্রেনে থাকে। তো এর মধ্যে কি হয়, ওই যে NADH+H+, সেখান থেকে ইলেকট্রন চলে যায় হচ্ছে কমপ্লেক্স 1-এ। তাহলে এখান থেকে ইলেকট্রন চলে যায় হচ্ছে কমপ্লেক্স 1-এ। তাহলে ইলেকট্রন চলে গেলে সে জারিত হয়ে যায়। কোনো কিছু থেকে ইলেকট্রন চলে যাওয়া মানে কি? জারণ প্রক্রিয়া। তাহলে সে জারিত হয়ে অক্সিডাইজড হয়ে যায়, জারিত হয়ে যায়। NADH+H+ থেকে ইলেকট্রন চলে যায় কমপ্লেক্স 1-এ, আবার FADH2 থেকে ইলেকট্রন চলে যায় কমপ্লেক্স 2-তে। পরবর্তীতে কমপ্লেক্স 1 এবং কমপ্লেক্স 2 থেকে ইলেকট্রনগুলোকে বহন করে কমপ্লেক্স 3-তে নিয়ে যায় হচ্ছে ইউবিকুইনন নামক এক প্রকারের জিনিস। তাহলে NADH+H+ থেকে ইলেকট্রন কমপ্লেক্স 1-এ চলে যায়, FADH2 থেকে ইলেকট্রন কমপ্লেক্স 2-তে চলে যায়। পরবর্তীতে কমপ্লেক্স 1 এবং কমপ্লেক্স 2 থেকে ইলেকট্রনগুলোকে গ্রহণ করে সেগুলোকে কমপ্লেক্স 3-তে পাঠিয়ে দেয় হচ্ছে ইউবিকুইনন বা ইউবিকুইনন। ঠিক আছে, পরবর্তীতে কমপ্লেক্স 3 থেকে এটা সাইটোক্রোম C এর মাধ্যমে এটা হচ্ছে কমপ্লেক্স 4-এ ইলেকট্রনগুলো চলে যায়। এই কমপ্লেক্স 4 থেকে অক্সিজেন হচ্ছে ইলেকট্রনগুলোকে গ্রহণ করে। এই যে শ্বসন প্রক্রিয়াতে অক্সিজেন লাগে, সে অক্সিজেন আসলে শেষ ধাপে লাগে। অক্সিজেন হচ্ছে এই কমপ্লেক্স 4 থেকে হচ্ছে ইলেকট্রনগুলোকে গ্রহণ করে। কেন? কারণ অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে অনেক বেশি, 3.5। তাহলে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি হওয়ার কারণে সে কমপ্লেক্স 4 থেকে জোর করে ইলেকট্রনগুলোকে গ্রহণ করে। সাথেই যে ভিতরের দিকে কিছু হাইড্রোজেন আছে, ইলেকট্রন আছে, H+ এবং ইলেকট্রন, এবং সে অক্সিজেন মিলে কিসে পরিণত হয়? পানিতে পরিণত হয়, বুঝছো? আর এই যে এখান থেকে কমপ্লেক্স 4 থেকে ইলেকট্রন গ্রহণ করার কারণে এই যে এর মাধ্যমে ইলেকট্রনের যে চেইনের মতো ইলেকট্রনের প্রবাহটা সচল থাকে। মানে ব্যাপারটাকে অনেকটা তুমি মনে করো জুস খাচ্ছ, জুস খাওয়ার সময় তুমি কি করো, স্ট্রটা জুসের মধ্যে ডুবায় এরকম করে টান দিলে পুরা জুসগুলো উপরে চলে আসে না? অক্সিজেন হচ্ছে মনে করো সেই কাজটা করে। অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে সেই জুস খাওয়ার মতো করে করে টান দিয়ে হচ্ছে ইলেকট্রনগুলো নিয়ে আসতেছে। ফলে ইলেকট্রনগুলো এখানে আসার কারণে এখান থেকে এখানে টান দেয়, ফলে ইলেকট্রনগুলো এখানে আসে। এখান থেকে ইলেকট্রন চলে যাওয়ার কারণে সেইখান থেকে ইলেকট্রন টান দেয়, মানে বুঝছো, জুসের মতো ও টান দিচ্ছে দেখে আলটিমেটলি পুরো রাস্তা ধরে হচ্ছে ইলেকট্রনগুলো থাকে। আজকে যদি অক্সিজেন না থাকতো তাহলে সমস্যাটা কি? অক্সিজেন না থাকলে এই শেষ পর্যায়ে ইলেকট্রনকে টান দেওয়ার মতো কেউ নাই। ওই জুসের এরকম করে যদি কেউ টান না দেয়
তখন ইলেকট্রনগুলো এখানেই বসে থাকতো। তুমি যদি স্ট্র ডুবায় যদি টান না দাও, জীবনেও তোমার মুখে জুস আসবে না, ব্যাপারটা এরকম। তো এখানেও দেখা যাবে যে তখন ইলেকট্রনগুলো থেকে যাইতো, আর হইতো না। এই জন্য শ্বসন প্রক্রিয়াতে অক্সিজেন লাগে ওই জুসের মতো টান দিয়ে ইলেকট্রনগুলোকে গ্রহণ করে পানি উৎপন্ন করার জন্য, ফলে ইলেকট্রনের সচল প্রবাহ চালু থাকে। আর এইভাবে ইলেকট্রনের যে প্রবাহ হয় সেখান থেকে শক্তি উৎপন্ন হয়, সেই শক্তিকে কাজে লাগিয়ে এখানে এটিপি উৎপন্ন হচ্ছে। আজকে যদি প্রবাহটা না হইতো, শক্তি উৎপন্ন হইতো না, শক্তির অভাবে আমরা মারা যাইতাম। এই জন্যই শ্বসন প্রক্রিয়াতে অক্সিজেন দরকার, বুঝছো? তাহলে এটাই হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট। একটু সুন্দর করে হচ্ছে লিখবা, ছবিটা আঁকতে পারো, বইয়ের ছবিটা এতো। উদ্দীপকের প্রক্রিয়া 2 বিভিন্ন শিল্পে হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রক্রিয়া 2 বুঝতেই পারতেছো, অবাধ শ্বসন। অবাধ শ্বসন হচ্ছে বিভিন্ন শিল্পে ভূমিকা পালন করে, পাউরুটি শিল্পে, মদ শিল্পে, এটা তো বুঝতেছোই। অবাধ শ্বসনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তাহলে ইস্টের অবাধ শ্বসনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, সেটা পাউরুটি ফুলাইতে সাহায্য করে। এই যে পাউরুটি যে খাও, পাউরুটির মধ্যে দেখবো অনেকগুলো ছোট 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 ছিদ্র, এই ছিদ্রগুলো হচ্ছে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের কারণে হয়েছে। ইস্টের অবাধ শ্বসনের ফলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়ে পাউরুটি শিল্পে এবং রুটি শিল্পে হচ্ছে, বেকারি শিল্পে এটা খুব কাজে লাগে, পাউরুটি তৈরিতে হেল্প করে, ফলে পাউরুটি ফোলা হয়, নরম হয় এটা। আর সাথে দেখো অ্যালকোহল শিল্পে, মদ শিল্পে হচ্ছে তোমার এটা কাজে লাগে। তো এগুলো একটু লিখবা, ওকে। উদ্দীপকের 1 নং প্রক্রিয়ায় যে ধাপে সর্বোচ্চ শক্তি উৎপন্ন হয় তার ছক আকারে দেখাও। বলো, 1 নং প্রক্রিয়া মানে হচ্ছে সবাত শোষণ। সবাত শোষণের কোন ধাপে সর্বোচ্চ শক্তি উৎপন্ন হয়? ক্রেবস চক্রে। তাহলে ক্রেবস চক্র দেখাইতে বলছে। তাহলে ক্রেবস চক্র যদি তোমাকে দেখাইতে বলে, তাহলে ক্রেবস চক্রটা যদি আমরা এখান থেকে দেখাই, চলো আমরা একটু ক্রেবস চক্রটা দেখাই। এই যে দেখো ক্রেবস চক্র। ক্রেবস চক্রটা তুমি এমনি মনে রাখতে পারো, জাস্ট চক্রাকারে দেখাবা। আমি এটা এমনি মনে রাখতাম, ক্যান আই ask some, can I ask some super fantastic memes on? Can I ask some super fantastic memes on? আচ্ছা, শুরুটা হবে 4 কার্বন বিশিষ্ট অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড, তার সাথে ওই যে অ্যাসিটাইল কোয়ে এসে যুক্ত হয়। অ্যাসিটাইল কোয়ে 2 কার্বন, এটা 4 কার্বন মিলে 6 কার্বন বিশিষ্ট সিতে হচ্ছে সাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। পরবর্তীতে সাইট্রিক অ্যাসিডটা হচ্ছে আই মানে আইসোসাইট্রিক অ্যাসিডে পরিণত হয়। আইসোসাইট্রিক অ্যাসিড থেকে পরবর্তীতে আস্ক মানে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডে পরিণত হয়। এই পর্যায়ে হচ্ছে NADH+H+ তৈরি হয়, সাথে একটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়। তাহলে 6 কার্বন থেকে একটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গেলে এটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড। এখান থেকে সাম মানে সাকসিনাইল কোয়ে, এখানেও একটা NADH+H+ তৈরি হয়, সাথে এখানেও একটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়। তাহলে 5 কার্বন বিশিষ্ট যৌগ থেকে একটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গেলে এটা 4 কার্বন বিশিষ্ট সাকসিনাইল কোয়ে হয়। দেন সেই সাকসিনাইল কোয়ে থেকে কোএনজাইম অংশটা বের হয়ে এটা সাকসিনিক অ্যাসিড, এসতে হচ্ছে সাকসিনিক অ্যাসিড। সাকসিনিক অ্যাসিড থেকে এটা ফ্যান্টাস্টিক মানে ফিউমারিক অ্যাসিডে পরিণত হয়, ফিউমারিক অ্যাসিড। এবং এইখানেও তোমার একটা FADH2 উৎপন্ন হয়, এখানেও একটা FADH2 উৎপন্ন হয়। পরে ফিউমারিক অ্যাসিড থেকে হচ্ছে জিনিসটা ম্যালিক অ্যাসিড হয়, এই ম্যালিক অ্যাসিড থেকে সেটা আবার অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড হয়, 4 কার্বন বিশিষ্ট, বুঝছো? এবং এখানেও একটা NADH+H+ তৈরি হয়। দ্যাটস ইট। এগুলো একটু দেখাবা, দেখা তারপরে বলবা যে সব মিলায় হচ্ছে এখানে অ্যাসিটাইল কোয়ে হচ্ছে 2 অণু থাকে। 2 অণু অ্যাসিটাইল কোয়ের কারণে আলটিমেটলি যে এখানে 2 অণু NADH+H+ তৈরি হয়, এখানে 2 অণু NADH+H+ তৈরি হয়, এখানে 2 অণু NADH+H+ তৈরি হয়। তাহলে সব মিলায় 6টা NADH+H+ তৈরি হয়, সাথে এখানে 2 অণু FADH2 তৈরি হয় 2টা, আর এখানে আলটিমেটলি দেখো এই যে এখানে 2টা ATP তৈরি হয়। তাহলে 6টা NADH+H+, 2টা FADH2, 2টা ATP তৈরি হয়, যেখান থেকে পরবর্তীতে হচ্ছে তোমার ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে যে ওই প্রত্যেকটা NADH+H+ থেকে 3টা করে ATP পাওয়া যায়। তাহলে 6টা NADH+H+ থেকে 6 3 18টা ATP পাওয়া যায়, আর প্রত্যেকটা FADH2 থেকে 2টা করে ATP পাওয়া যায়। তাহলে 2 অণু FADH2 থেকে 4টা ATP পাওয়া যায়, আর এই যে 2টা ATP। তাহলে টোটাল 18 4 22 আর 2টা ATP মানে 24টা ATP পাওয়া যায়। 24টা ATP, এটার হিসাবটা সুন্দর করে হচ্ছে লিখবা, ওকে। ছক আকারে হিসাব দেখাইতে বলছে, তাহলে হিসাবটা আলটিমেটলি তুমি এটা লিখতে পারো। দিন শেষে তো তুমি বুঝছোই, সব মিলায় হচ্ছে এখানে 6টা এই যে NADH+H+ তৈরি হয় 6টা, তারপরে হচ্ছে তোমার 2টা FADH2 তৈরি হয়, আর হচ্ছে উদ্ভিদ কোষে সরাসরি 2টা ATP তৈরি হয়।
উদ্ভিদ কোষে সরাসরি দুইটা এটিপি, আর প্রাণী কোষ হইলে দুইটা জিটিপি তৈরি হয়, যেখান থেকে পরবর্তীতে দুইটা এটিপি তৈরি হয়। এখন তো বুঝতেছো ইলেকট্রন ট্রান্সপোর্টে যে প্রত্যেকটা NADH+H+ থেকে 3টা করে এটিপি তৈরি হয়, তাহলে 6 3 18টা ইলেকট্রন ট্রান্সপোর্টে যে সব মিলায় 6 3 18টা এটিপি উৎপন্ন হয়। প্রত্যেকটা FADH2 থেকে হচ্ছে 2টা করে এটিপি পাওয়া যায়, তাহলে 2টা FADH2 থেকে 2 দুগুণে 4, তাহলে 4টা এটিপি তৈরি হয়। আর প্রত্যেকটা এটিপি তো এটিপি বা জিটিপি থেকে এটিপি তৈরি হয়, তাহলে এখানে 2টা এটিপি বা 2টা জিটিপি থেকে 2টা এটিপি তৈরি হয়, তাহলে সব মিলে 24টা এটিপি তৈরি হয় ক্রেবস চক্রে। ঠিক আছে, এই হিসাবটা একটু দিতে পারো। সাথে ক্রেবস চক্রটা মুখস্থ করায় দিলাম। ক্যান আই আস্ক সাম সুপার ফ্যান্টাস্টিক মিমস অন? ক্যানতে হচ্ছে সাইট্রিক অ্যাসিড, আসতে ক্যান আইতে আইসোসাইট্রিক অ্যাসিড, আসতে হচ্ছে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, সামতে হচ্ছে সাকসিনাইল কোয়ে, তারপরে হচ্ছে সুপার মানে সাকসিনিক অ্যাসিড, ফ্যান্টাস্টিকে ফিউমারিক অ্যাসিড, মিমসতে হচ্ছে ম্যালিক অ্যাসিড, আর তারপরে অন্তে হচ্ছে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড। দেখছো মুখস্থ হয়ে গেছে। উদ্দীপকের প্রক্রিয়া 1-এ উৎপাদিত শক্তির হিসাব বিশ্লেষণ করো। প্রক্রিয়া 1 মানে সবাত শ্বসন। সবাত শ্বসনের টোটাল কি পরিমাণে শক্তি উৎপন্ন হয় একটা ছকই আছে, এর মধ্যে ক্রেবস চক্রের হিসাবটা দেখাই দিছি। এর মধ্যে দেখো ক্রেবস চক্রে কয়টা হয় সেটা আমরা দেখাই দিছি, 24টা এটিপি হয়। ক্রেবস চক্রের হিসাবটা অলরেডি আমি তোমার দেখাই দিছি। তারপরে দেখো গ্লাইকোলাইসিসে 4টা এটিপি তৈরি হয়, যার মধ্যে 2টা খরচ হয়ে যায় আর 2টা থাকে, তাহলে নিট কাটাকাটি করলে 2টা এটিপি উৎপন্ন হয়, আর সাথে 2টা NADH+H+ তৈরি হয়। পাইরুভিক অ্যাসিডের যখন অক্সিডেশন হয় বা অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হয়, তখন 2টা NADH+H+ তৈরি হয়। এবার হিসাবটা করো। ক্রেবস চক্রের 24টার হিসাব অলরেডি দিয়ে দিছি। এই পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন বা অ্যাসিটাইল কোয়ে সৃষ্টির সময় প্রত্যেকটা NADH+H+ থেকে 3টা করে এটিপি উৎপন্ন হয়, তাহলে 3 দুগুণে 6, তাহলে এখান থেকে 6টা এটিপি আসে। তাহলে ক্রেবস চক্রে 24টা আসে, আর এখানে 6টা, কয়টা হলো 30টা। আর গ্লাইকোলাইসিসে কাটাকাটি করে 2টা এটিপি উৎপন্ন হয়, তাহলে 32টা, আর 2টা NADH+H+। বাট এখানে একটু খেয়াল রাখবা, গ্লাইকোলাইসিসে যে 2টা NADH+H+ তৈরি হয়, সেখান থেকে 3টা করে না, সেখান থেকে 2টা করে এটিপি তৈরি হয়। আমরা নর্মালি জানি যে প্রত্যেকটা NADH+H+ থেকে 3টা করে এটিপি তৈরি হয়, কিন্তু গ্লাইকোলাইসিসের এখানের NADH+H+ থেকে 2টা করে এটিপি তৈরি হয়, তাহলে 2 দুগুণে 4 আর যোগ 2 6, তাহলে এখানে 6টা, এখানে 6টা, এখানে 24টা, সব মিলে হাসান স্যারের বই অনুযায়ী 36টা এটিপি উৎপন্ন হয়। ঠিক আছে, ওকে। যদিও অবশ্যই এটা অনেক আগের প্রশ্ন, তো তখন 38টা এটিপি দেখাইছে, এটা কিন্তু আগে ধারণা করা হয়তো 38টা এটিপি, হাসান স্যারের নতুন বইয়ে 36টা। যদি প্রশ্ন, আমি আবারও বলে দিই, যদি কোশ্চেনে যদি বলে 38টা এটিপি দেওয়া থাকে, যেমন এখানে উদ্দীপকে দেখো 38টা এটিপির কথাই বলা আছে, তাহলে সেই ক্ষেত্রে তুমি গ্লাইকোলাইসিসে ওই যে প্রত্যেকটা NADH+H+ থেকে 3টা করে এটিপি হিসাব করবা। আমি কি বুঝাইতে পারছি? দেখো প্রশ্নে 38টা বলছে, প্রশ্নে যদি কোনো কারণে 38টার হিসাব থাকে, তখন তাইলে আর তোমার এটা লেখার দরকার নেই, তখন তুমি লিখবা যে এখানেও প্রত্যেকটা NADH+H+ থেকে 3টা করে এটিপি তৈরি হয়, তাহলে 2টা NADH+H+ থেকে 3 দুগুণে 6 আর 2 8, আর এখানে 6টা 14টা, আর এখানে 24টা, তখন 38টা হবে। বুঝছো? আর যদি প্রশ্নে 36টা বলে, তখন এখানে 2টা করে এটিপি দেখাবা। ক্লিয়ার? এটা নতুন বইয়ে 2টা করে দেওয়া, আগের বইয়ে এগুলো 3টা করে দেওয়া ছিল, এই জন্য একটু এরকম। উদ্দীপকের নির্দেশিত প্রক্রিয়া দুটিতে ভিন্ন পরিমাণ শক্তি উৎপাদনের কারণ বিশ্লেষণ করো। এই যে এখানে পাইরুভিক অ্যাসিডের সম্পূর্ণ অক্সিডেশন হয় বা জারণ হয়, গ্লুকোজের সম্পূর্ণ জারণ হয়, আর এখানে অবাধ শ্বসনে অক্সিজেন থাকে না, ফলে অসম্পূর্ণ জারণ হয়, এই জন্য মাত্র 2টা এটিপি উৎপন্ন হয়। একটু দেখায় দিবে, এগুলো বইয়ে আছে। উদ্দীপকে উল্লেখিত প্রক্রিয়া দুটির মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য উভয়ই বিদ্যমান, এটা তো বুঝতেছই। অবাধ শ্বসন, সবাধ শ্বসন, এর মধ্যে সাদৃশ্য কোনটা? গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস হচ্ছে অবাধ এবং সবাধ 2টা শ্বসনেই পাওয়া যায়, এটাই হচ্ছে সাদৃশ্য। বাকিগুলা সব বিসাদৃশ্য, একটু লিখবা, বাকি ধাপগুলো বিসাদৃশ্য। উদ্দীপকে নির্দেশিত প্রক্রিয়া 1-এর যে ধাপে সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয়, সে ধাপের শক্তির পরিমাণ ছকের সাহায্যে দেখা। ওই যে ক্রেবস চক্র, ক্রেবস চক্রের উৎপন্ন শক্তির পরিমাণ ছকের সাহায্যে দেখাও। মুখস্থ হয়ে গেছে না? 6টা NADH+H+, 2টা FADH2, 2টা এটিপি, 6 3 18, এখানে 2 দুগুণে 4, তাহলে 18 আর 4 22, আর 2টা এটিপি 24, তাহলে টোটাল 24টা। ওই হিসাবটা একটু দেখাইতে বলছে। অক্সিজেনের উপস্থিতি ছাড়া সম্পূর্ণ জারণ আদৌ সম্ভব নয়, বিশ্লেষণ করো। এই যে অবাধ শোষণটা একটু বিশ্লেষণ করবা, যে অক্সিজেনের অনুপস্থিতি ছাড়া এখানে সামান্য জারণ হয় গ্লুকোজের, কিন্তু পরবর্তীতে আর জারণটা হয় না, কারণ এখানে অক্সিজেন নাই, ফলে তখন সরাসরি হচ্ছে পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড এবং এটিপি তৈরি হয়, অথবা ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইড সাথে এটিপি তৈরি হয়। বিক্রিয়াগুলো দেখাইলা, ওকে, সহজ এগুলা। উদ্দীপকের দ্বিতীয় প্রক্রিয়াটিতে অক্সিজেন আবশ্যক নয়, বিশ্লেষণ করো। অবাধ শোষণের বিক্রিয়াগুলো দেখাবা। যে প্রথম ধাপে হচ্ছে তুমি এমনে দেখাবা যে প্রথম ধাপ হচ্ছে তোমার গ্লাইকোলাইসিস, তুমি গ্লাইকোলাইসিসে হচ্ছে তুমি মেইন বেসিকটা দেখাবা, যে এক অণু অক্সিজেন থাকলে গ্লুকোজ থাকলে C6H12O6, এখান থেকে আলটিমেটলি 2 অণু পাইরুভিক অ্যাসিড হয়। 2 অণু পাইরুভিক অ্যাসিডের সংকেত তো জানো,
CH3COCOH। তাহলে এরকম 2 অণু হচ্ছে তোমার পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। ঠিক আছে, এটা তুমি ফার্স্টে হচ্ছে দেখাইলা, বুঝছো? মানে এটা তুমি মোটামুটি দেখাইলা, সাথে আরো হাইড্রোজেনগুলো আলাদা হয়ে যায়, টেনশন করো না, ওইগুলো নিয়ে অত টেনশন করো না। তাহলে CH3COCOH এটা হচ্ছে তোমার মোটামুটি হচ্ছে পাইরুভিক অ্যাসিড। ঠিক আছে, ওকে। তাহলে পাইরুভিক অ্যাসিড তো আমাদের হয়ে গেল। পরবর্তীতে এখান থেকে হচ্ছে তোমার ল্যাকটিক অ্যাসিড হয়। ঠিক আছে, পরবর্তীতে এই পাইরুভিক অ্যাসিড থেকে, এটা প্রথম ধাপ দেখাবা, তারপরে দেখাবা যে এখান থেকে ল্যাকটিক অ্যাসিড হয়। এখন এখান থেকে ল্যাকটিক অ্যাসিড কেমনে হয় দেখো, জিনিসটা এরকম ছিল, COCOOH। এখান থেকে যখন ল্যাকটিক অ্যাসিড হয় তখন কাহিনী হচ্ছে এই অক্সিজেনটা দ্বিবন্ধন ভেঙে যায়। আমি জাস্ট তোমাকে দেখাই, দ্বিবন্ধন ভেঙে একক বন্ধন হয়। এটা দ্বিবন্ধন ভেঙে তোমার হচ্ছে একক বন্ধন হয়ে যায়। জাস্ট আমি র্যান্ডমলি দেখাই, দেখো দ্বিবন্ধন ভেঙে ভাই যখন একক বন্ধন হয় তখন দেখি অক্সিজেনের কিন্তু একটা হাত খালি, কার্বনের একটা হাত খালি হয়ে যায়। কারণ আমরা জানি যে কার্বনের যোজনী 4। সো দ্বিবন্ধন ভেঙে একক বন্ধন হইলে কার্বনের তখন আরেকটা হাত ফাঁকা হয়ে যায়, এই ফাঁকা হাতে একটা হাইড্রোজেন বসে। আর এই যে দ্বিবন্ধন ভেঙে অক্সিজেন যখন একটা বন্ধন হয়ে যায় তখন অক্সিজেনের আরেকটা হাত ফাঁকা হয়ে যায়, সেখানে আরেকটা হাইড্রোজেন বসে। এই হাইড্রোজেনটা কোত্থেকে আসে? ওই যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে যে NADH+H+ তৈরি হয়েছিল সেখান থেকে হাইড্রোজেন আসে। সেখান থেকে 2টা হাইড্রোজেন এসে একটা এখানে বসে, একটা এখানে বসে। এটাই হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, CH3CHOHCOOH। এটাই হচ্ছে তোমার সেই ল্যাকটিক অ্যাসিড। সাথে ওই যে গ্লাইকোলাইসিসের যে সব মিলায় যে 2টা ATP উৎপন্ন হয়, সেই 2 অণু ATP উৎপন্ন হয়। সো এই বিক্রিয়াটা দেখায় বলবো যেখানে কোথাও অক্সিজেনের কোনো ভূমিকা নাই, এই জন্য এখানে অক্সিজেন দরকার হয় না, আবশ্যক না। এটা দেখাইতে পারো। অথবা এটা আরেকভাবে হইতে পারে, অথবা পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিডের বদলে তোমার ইথানল এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হতে পারে, এটা দেখাইতে পারো। অথবা ওই যে এখান থেকে সরাসরি হচ্ছে ইথানল, 2 অণু ইথানল হয়, একটু মনে রাখতে পারো, C2H5OH, 2 অণু ইথানল এবং 2 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। সাথে হচ্ছে এখানেও NADH+H+টা খরচ হয়ে যায়, আর সাথে হচ্ছে ATP উৎপন্ন হয়। ঠিক আছে, এটাও দেখাইতে পারো। যাই হোক, যাই দেখাবা যে এখানে কোথাও অক্সিজেন লাগে না, এই জন্য আবশ্যক না। ঠিক আছে, তাহলে এইভাবেই খুব সুন্দর করে সবকিছু শেষ হয়ে গেল। আর মনে রাখবা, ক খ একটা দুর্দান্ত ইবুক PDF আমরা 40 থেকে 45 টাকায় তোমাদের কাছে হচ্ছে সেল করতেছে। এটা একদম ফ্রিতেই দেওয়ার কথা। আমরা অনেক কিছুই তোমাদেরকে ফ্রিতে দিছি, কিন্তু ফ্রিতে দিলে তোমরা এটার গুরুত্ব দাও না, পড়ো না। আমরা চাই যে এটা তোমরা পড়ো, এই জন্য 40 থেকে 45 টাকা তোমাদের কাছ থেকে আমরা মূল্য নিয়ে নিচ্ছি, যেটা আসলেই ফ্রি হিসাবে। কমেন্টে হচ্ছে লিঙ্ক দেওয়া আছে, এটা পড়লে ইনশাল্লাহ বায়োলজির ক খ এর বাইরে থেকে কোথাও আসবে না, পড়ো। আর সাথে ভার্সিটি বায়োলজির জন্য যারা পড়তে চাও আমাদের কাছে, এই যে 6 জন ভাইয়া মিলে ক্লাস নিচ্ছি, 6 জন মিলেই পড়াবো। এই ভার্সিটি বায়োলজির প্রি বুকিং লিঙ্কও কমেন্টে দেওয়া আছে, প্রি বুকিংটা হচ্ছে করে ফেলো সম্পূর্ণ ফ্রিতে। এতে করে যখন আমাদের কোর্স আসবে সেটা তোমরা ডিসকাউন্ট পাবো। ভার্সিটি বায়োলজি একদম অল্প সময়ে প্রিসাইজ করে পড়াবো, সর্বোচ্চ মার্কস পাবা। আর অল্প সময় শেষ পড়া গুছানোর কারণে বাকি সময়টা তুমি ভার্সিটি অ্যাডমিশনে ম্যাথ, ফিজিক্স আর কেমিস্ট্রির পিছনে দিতে পারবা। সো তোমার ডাবল লাভ হবে। আর যাদের মেডিকেল টার্গেট, বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম কোনটা তোমরা অলরেডি জানো, সেই RTDS-এ তোমরা যুক্ত হয়ে যাও। আমরা তোমাদেরকে মেডিকেলের জন্য হচ্ছে পড়াবো। কমেন্টে ওই মেডিকেল কোর্সগুলোরও লিঙ্ক থাকবে। ধন্যবাদ। দোয়া রাখো আমাদের জন্য, যে সেরাটা দাও, আমরা তোমাদের সাথে সবসময় আছি।